আচ্ছা, একটু ওয়েট। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু চেক করো তো। আচ্ছা, একটু ওয়েট। আমার হ্যাঁ, শোনা যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু আমি আমাদের করে নেই, যাতে কানেকশনের প্রবলেম না হয়। তারপর আমি আসছি সামনে করে। আচ্ছা, সো আমরা বেশি দেরি না করে শুরু করে দেই। আমাদের কতদিন পর্যন্ত প্রাবল্য কভার হয়েছে। সো আজকে আমরা বিভব পড়ব, তবে বিভব পড়ার আগে প্রাবল্যের একটা টাইপের একটু ম্যাথ একটু দেখতে হবে। একটা টাইপ তোমাদের একটু শিখাবো। হ্যাঁ, গতদিন হচ্ছে এটা করানো হয় নাই। আর তারপরে হচ্ছে আগাবো বিভবে। টাইপ একটু শেখাই, তারপরে আগাবো। ওকে। ওকে, সো শুরু করি। সো আমরা গতদিন অন্তত এটা শিখছি যে তড়িৎ বলরেখা প্লাস থেকে বের হয় এবং কি মাইনাসে দিয়ে শেষ হয়, রাইট? তড়িৎ বলরেখা প্লাস থেকে বের হয় এবং মাইনাসে দিয়ে শেষ হয়। সো ধরো এরকম একটা সিস্টেম আছে। গতদিন এগুলা সিস্টেম নিয়ে আমরা কাজ করতেছিলাম। আসলে এটা প্লাস ধরো, এবং এই সাইডে ধরো হচ্ছে, সোজা করে রাখাই, মাইনাস। এবং মাঝখানে ধরো সিলিং আছে। সিলিং মানে কি? ছাদ। এবং তুমি যেটা করলা, এখানে একটা প্লাস চার্জ ঝুলাই দিলা, খেয়াল করো। এটা প্লাস চার্জ কি করলা? ঝুলাই দিলা। এখন প্লাস চার্জ ঝুলাই দিলে কি হবে? খেয়াল করে, ঝুলাই দিছো তার মানে কি এখানে টান আছে, রাইট? সিলিং থেকে টান আছে, বা সরি, সুতার মাধ্যমে ঝুলাইছো। সো সুতাটা কি অবশ্যই টান টান অবস্থায় আছে সুতাটা। এখন যেটা হবে, এই প্লাস চার্জকে এই প্লাস চার্জ কি করবে? বিকর্ষণ করবে না? অবশ্যই বিকর্ষণ করবে। কোন দিকে বিকর্ষণ করে? বিকর্ষণ করে অবশ্যই তাকে ডান দিকে ঠেলবে, রাইট? প্লাস চার্জ প্লাস চার্জকে বিকর্ষণ করবে, আর নেগেটিভ চার্জ কি করবে? প্লাস চার্জকে আকর্ষণ করবে। আলটিমেটলি যেটা হবে, এটা ডান দিকে যাবে। এটা ডান দিকে যাবে। সো তোমার সরাসরি তো ডান দিকে যাইতে পারবে না, কারণ হচ্ছে তার দ্বারা যুক্ত। সো সে কি করবে? সে একটু বেঁকে যাবে। সে একটু বেঁকে যাবে। সো সে সরাসরি এদিকে না যেয়ে একটু বাঁকা ভাবে যাবে, কারণটা কি? তারের মাধ্যমে যুক্ত। সো এই কোণটা যদি হয় থেটা, তো এখানে খেয়াল করো, এখানে বেশ কিছু জিনিস আছে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে, এই চার্জের উপরে যে টানটা, এটা থাকবে হচ্ছে এই বরাবর, ঝুলন বিন্দু বরাবর, টি। আবার তুমি খেয়াল করে দেখো, এই কোণটা থেটা হলে এই কোণটা কত হবে? থেটা না? নর্মাল হিসাব, একান্তর কোণ। সো আমরা আলটিমেটলি এখানে কি বলতে পারি? এটা টি এবং এটা যদি থেটা হয়, তাহলে এটা হচ্ছে টি কস থেটা, এবং এইটা হচ্ছে টি সাইন থেটা, তাই না? টিটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে টি কস থেটা, সো টিটাকে দুই ভাগে ভাগ করে ফেললাম। টিটা দুই ভাগে ভাগ করে ফেললাম। টিটাকে দুই ভাগে ভাগ করলাম, একটা টি কস থেটা। দেখো থেটা যেখানে আছে সেটা হচ্ছে কস, এবং এই পাশে হচ্ছে সাইন। থেটার সাথে যেটা থাকে সেটা হচ্ছে কস, কাছে কস, সামনে সাইন। সো এটা হচ্ছে কস, এটা হচ্ছে সাইন। সো টি কস থেটা, টি সাইন থেটা। এখন এইটা আমরা যদি বলি যে থেটা কোণের যে সাম্যাবস্থায় আছে, কথা শোনো। থেটা কোণের যে সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় থাকা মানে কি? সাম্যাবস্থায় থাকা মানে হচ্ছে এর উপরে যত রকমের বল কাজ করছে সব মিলে আছে সাম্যাবস্থায়। এখন আর কি কি বল আছে এটার উপরে? প্লাস থেকে মাইনাসের দিকে থাকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ই, রাইট? পুরা জায়গা জুড়েই কিন্তু আছে। আমরা দুইটা খালি আঁকায় দেখালাম আর কি, পুরা জায়গা জুড়েই তো আছে। সো এখানে যদি কিউ চার্জ থাকে, সো এটা যদি চার্জ হয় কিউ, তাহলে কিউ ইন্টু ই কোন দিকে থাকবে? সো আমরা যেটা জানি, প্লাস চার্জ হলে
ইটা যেদিকে কিউ ইন্টু ইটা সেদিকে, বা এফ ফোর্সটা সেদিকে। সো ডান দিক বরাবর থাকবে কিউ ইন্টু ই। গতদিনের জিনিস এগুলা, যে চার্জটা যে প্লাস হলে ই এর সাইডে কিউ ইন্টু ই থাকে, আর চার্জ নেগেটিভ হলে কি হয়, ই এর বিপরীতে কিউ ইন্টু ই থাকে। আর এটার ভর যদি হয় এম, তাহলে নিচের দিকে থাকবে হচ্ছে এম জি। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, সাম্যাবস্থার জন্য উপরের দিকে যে পরিমাণে চার্জ, নিচের দিকে সেম পরিমাণে চার্জ, টি কস থিটা ইকুয়াল টু এম জি। চার্জ বলছে উপর দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন দাও। আর বাম দিকে যে পরিমাণে বল, ডান দিকে সেম পরিমাণে বল। সমাবস্থা মানে এই জায়গায় এসে স্থির আছে, তাহলে উপরেও যাচ্ছে না, বা উপরে নিচে যাচ্ছে না, বামে ডানেও যাচ্ছে না, এই জায়গায় এসে একদম স্থির হয়ে গেছে। সো বামে যে পরিমাণে বল, ডানে সেম পরিমাণে বল। সো 2 ভাগে 1 করো। সো টি সাইন থেটা বাই টি কস থেটা ইকুয়াল টু কিউই বাই এমজি, রাইট? সো দেখো tan থেটা ইকুয়াল কিউই বাই এমজি। এটা থেকে কি রকম জিনিস আসতে পারে, আমরা যদি বলি যে ধরো একটি +2 মাইক্রোকুলম চার্জ লেখো আর কি, যে 3 × 10⁶ নিউটন পার কুলম প্রাবল্যে থাকা অবস্থায় প্রাবল্যে দুইটি চার্জিত প্লেটে মধ্যবর্তী স্থানে থাকা অবস্থায় উলম্বর সাথে কত কোণে বিচ্যুত হবে। ভর দেওয়া আছে, মনে করো যে 2 mg, 2 মিলিগ্রাম দাও। সো এটা করবে কি, এটা আসলে মানে চিত্রটা আঁকাই দিবে, আঁকে তোমাকে ডাটাগুলো বলবে। সো তুমি এখান থেকে tan থেটার ভ্যালুটা কত কোণে বিচ্যুত সেটা বের করতে পারবো না, থেটা ইকুয়াল টু tan ইনভার্স কিউই বাই এমজি, রাইট? সেটা বের করে নিবা, যা আসে সেটাই অ্যান্সার ডিগ্রিতে। সো বড় আসুক ছোট আসুক, যা আসবে সেটাই অ্যান্সার। আচ্ছা, 1/2 দিলে কি হবে? একজন বলছে 2/1 দিতে হবে। 1/2 দিলে কি হবে বলো, কি হবে? তোমার কস বাই সাইন চলে আসবে, কটে চলে আসবে। তো দাও না, সমস্যা কি, এত ভয় পাচ্ছ কেন? কট থেটা দিলে কত আসবে? এমজি বাই কিউই আসবে, আর কি, সমস্যা কি, দাও। থেটার ভ্যালু কট ইনভার্সে আসবে, কিন্তু কটটাকে আবার ঘুরাইতে হবে। চার্জিত প্লেটের মধ্যবর্তী, চার্জিতর পরে লিখছে প্লেটের, কথাগুলো শুনবা, আমি তো কিন্তু কথা বলতে বলতে কিন্তু প্রশ্ন লেখি, হ্যাঁ? চার্জিত প্লেটের মধ্যবর্তী, দুইটা প্লেট। আচ্ছা, এর তাহলে আমরা আশা করি এটা নিয়ে আর ঝামেলা হবে না। সো এই প্রবলেমটা করানো হয়নি, গতদিন বাদ ছিল। সো এখন হচ্ছে আমরা নেক্সটে যাই। ওকে, নেক্সটে যাই। আচ্ছা, এখন আমরা ইন্টারেস্টিং একটা কাজ করব। সেই কাজটা তোমরা ইন্টারেস্টিং, এই কাজের যে বেসিকটা, এটা তোমরা 9-10 থেকে ইউজ করতেছো, আসলে বুঝে না বুঝে ইউজ করতেছো। সো এবার একটু বুঝে ইউজ করতে হবে জিনিসটা। আর কাজটা হচ্ছে এরকম, যে ধরো গতদিন বস চার্জ নিয়ে কথা বলছিলাম। বস চার্জ মানে কি, প্লাস কিউ। এই বেটা কি করবে, এই বেটা হচ্ছে চারিদিকে তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করবে, চারিদিকে সব জায়গায়। আমরা ধরি যে আমরা যে ইয়েতে আছি, যে যেটা আঁকাবো,
পুরো জায়গা জুড়ে তড়িৎ ক্ষেত্র থাকবে, শুধুমাত্র ইনফিনিটিতে থাকবে না। আমরা জানি যে ইনফিনিটিতে এই বর্ষাতে তড়িৎ ক্ষেত্র থাকে না, কিন্তু বাদ বাকি প্রত্যেক জায়গায় কিছু না কিছু হলেও তড়িৎ ক্ষেত্র পাওয়া যায়, রাইট? সো তড়িৎ ক্ষেত্র পাওয়া গেলে তড়িৎ প্রাবল্য পাওয়া যাবে ওই সব জায়গায়। তো এখন আমরা হচ্ছে দেখো কি করব। আমরা ধরি যে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা রেখা, যে এরকম একটা রেখা ধরি হচ্ছে এক্স অক্ষ বরাবর রেখা। দেখো কি কাজ করব। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ধরো এখানে একটা প্লাস চার্জ আছে, আর আমরা এই প্লাস চার্জটাকে এইটাকেই ধরে নিয়ে আমরা এখানে আনবো, ধরো যে এই জায়গায় আনবো। সো ধরো এটা হচ্ছে এ পজিশন, এখান থেকে আমরা বি পজিশনে আনবো। খেয়াল করো, আমরা ছোট্ট একটা প্লাস চার্জকে, প্লাস কিউ চার্জকে এ থেকে বিতে আনবো, সোজা কথা। ওকে, এ থেকে বিতে আনবো। আচ্ছা, এখন এ থেকে যখন বিতে আনবো তখন কেউ কি বাদ সাধবে কিনা এটা খেয়াল করতে হবে। কেউ কি বাদ সাধবে কিনা সেটা খেয়াল করতে হবে। কে বাদ সাধতে পারে খেয়াল করো। এই প্লাস চার্জকে প্রত্যেক জায়গায় কি করবে, বিকর্ষণ করবে না? ইচ অ্যান্ড এভরি টাইম, প্রত্যেকটা জায়গায় যখন তুমি এখান থেকে এখানে আনবা, দেখো খেয়াল করো, প্লাস চার্জ কিন্তু বিকর্ষণ করবে। সো আমরা ধরি যে নির্দিষ্ট একটা টাইমে যখন আমি এখান থেকে এখানে তাকে নিয়ে আসছি, সে ধরো যে এই জায়গায় আছে, কারণ তাকে তো নিয়ে আসতে হবে, তাকে তো আর ছুমন্তর ছু করে এখান থেকে নিয়ে আসতে, মানে হুট করে এখানে আনতে পারবো না, তাকে তো এই পথ জোরে নিয়ে আসতে হবে, পথটা ধরে নিয়ে আসতে হবে। সো আমরা যে কোনো মোমেন্টে, অ্যাট এনি মোমেন্ট, সে ধরো এই জায়গায় আছে, তখন এটার উপর কি কি হচ্ছে একটু দেখি। তখন এই প্লাস চার্জটা কি করবে, এই প্লাস চার্জটাকে বিকর্ষণ করবে। খেয়াল করো, এই প্লাস চার্জটাকে বিকর্ষণ করবে। সো এটা হচ্ছে কুলম্বিক ফোর্স, কুলম্বিক ফোর্স, রাইট? আচ্ছা, এখন আরো জিনিস আছে। দেখো, জিনিসটা হচ্ছে প্লাস চার্জ তো বিকর্ষণ করলো, আমার শর্তটা হচ্ছে এ থেকে, এ হতে বি তে আনার শর্তটা খেয়াল রাখতে হবে। শর্তটা হচ্ছে সমবেগে আনতে হবে, এটা হচ্ছে মেইন শর্ত, এটার উপরেই এটা ডিপেন্ডেন্ট। শর্তটা হচ্ছে আমাকে ত্বরণ দেওয়া যাবে না, মানে আমি যখন একটাকে এখান থেকে এখানে আনবো তখন কোনো মোমেন্টে, অ্যাট এনি মোমেন্ট আমার ত্বরণ দেওয়া যাবে না। খেয়াল করো, ত্বরণ দেওয়া যাবে না, ঠিক আছে? ত্বরণ দেওয়া যাবে না, কারণ কাহিনীটা কি হলো, ত্বরণ কেন দেওয়া যাবে না, মানে এটাই শর্ত। আমরা এমন একটা জিনিসের দিকে যাব যেখানে আমরা বলবো যে এ থেকে বি তে সমবেগে আনতে হবে। তো এটাই হচ্ছে শর্ত। এখন কথা হচ্ছে সমবেগ মানে কি, এটা একটু মনে করে দেখো। সমবেগ, সমবেগ কখন কখন হয়? নিউটনের গতির প্রথম সূত্র পড়ছো? বাহ্যিক কোনো বল না থাকলে, বাহ্যিক কোনো বল না থাকলে স্থির বস্তু স্থির থাকে, মানে আদিবেগ জিরো থাকলে শেষ বেগও জিরো, স্থির বস্তু স্থির থাকে, এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকে। গতিশীল বস্তু সমদ্রুতিতে মানে একই স্পিডে, সরল পথে মানে একই দিকে, রাইট? সমদ্রুতিতে সরল পথে চলতে থাকে। খেয়াল করো, সমদ্রুতিতে সরল পথ, চ্যাপ্টার 4 পড়ছো কিন্তু, একদম প্রথম সূত্র নিউটনের। বাহ্যিক কোনো বল না থাকলে স্থির বস্তু স্থির থাকে, এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে, সমদ্রুতি মানে কি, একই স্পিডে যাওয়া, এবং সরল পথে মানে একই পথে যাওয়া, তার মানে কি বেগটা সেম থাকবে, রাইট? দেখো, সমদ্রুতিতে সরল পথে যাওয়া মানে কি, বেগটা সেম থাকবে। কেন? কারণ তুমি ত্বরণ দিচ্ছ না কোনো। এক্সটার্নাল ফোর্স মানে কি, জিরো মানে কি, ত্বরণ শূন্য। সুতরাং ত্বরণ শূন্য, তো ত্বরণ যদি তুমি শূন্য দাও তাহলে বেগের কি কোনো চেঞ্জ হবে? ত্বরণ নাই, বেগের চেঞ্জ হবে না।
সো বেগের চেঞ্জ না হওয়া মানে কি? বেগের চেঞ্জ না হওয়া মানে হচ্ছে এই যে এটাই তো সমবেগ। সমবেগ, খেয়াল করে দেখো, সমবেগ। তাহলে সমবেগের শর্তটা কি? সমবেগের শর্তটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স বা বাইরে থেকে কোনো ফোর্স থাকা যাবে না। এক্সটার্নাল ফোর্স কত হইতে হবে? 0। কিন্তু এখানে খেয়াল করো এক্সটার্নাল ফোর্স আছে কি নাই? আছে। এখানে একটা এক্সটার্নাল ফোর্স আছে। কে দিচ্ছে? এই যে কুলম্বিক সেই ফোর্সটা কি বিকর্ষণ করতেছে, চার্জের কারণে চার্জটা বিকর্ষণ করতেছে, প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করতেছে। তো এখানে বাহ্যিক ফোর্স আছে, কিন্তু আমাদের কি করতে হবে? বাহ্যিক বলকে শূন্য করে ফেলতে হবে সমবেগে আনার জন্য। তো আমাদের এখানে লিখতে হবে এফ এক্সটার্নাল কে 0 করতে হবে, শূন্য করতে হবে। শূন্য কেমনে করব? এখন বাহ্যিক একটা বলকে শূন্য কেমনে করা যায়? কমন সেন্স। আমরা যে বলটা পাচ্ছি, যে বলটা পাচ্ছি বা যে বলটা আছে আমাদের কাছে, ওটাকে বিপরীত করে দিতে হবে, বা অন্য কথায় তার বিপরীতে সম পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে বুঝো কিন্তু কথাটা, এই কথাটা বুঝছো কিনা বলো? তোমার বাহ্যিক বলটা শূন্য করতে হবে, আর বাহ্যিক বলটা শূন্য করার মানেটা হচ্ছে তোমাকে ডান দিকে যে পরিমাণে বল আছে বাম দিকে তার বিপরীতে একই পরিমাণে বল দাও। ধরো যে এখানে 5 নিউটন আছে ডান দিকে, তো তোমাকে বাম দিকে 5 নিউটন সাপ্লাই দিতে হবে। ধরো যে 10 নিউটন আছে ডান দিকে, তোমাকে বাম দিকেও 10 নিউটন সাপ্লাই দিতে হবে, নাহলে তো বাহ্যিক বল শূন্য হবে না। দুই পাশে সেম বলে টানাটানি করলে কি হবে? ওভারঅল লব্ধি হয়ে যাবে শূন্য, বা বাহ্যিক বল হয়ে যাবে হচ্ছে শূন্য। ঠিক আছে? সো আপাতত বলো যে এইটুকু বুঝছো কিনা। এইটুকু বুঝলে পরেরটুকু বুঝবা, এইটুকু বুঝলে পরেরটুকু একদম আরামসে বুঝবা। ঠিক আছে? এইটুকু বুঝলে পরেরটুকু একদম আরামসে বোঝা যাবে, কোনো প্যারা হবে না। সো স্বজন দা কেমন আছেন? স্বজন দা দেখতেছেন, দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকবার, জাস্ট আরেকবার দেখো দেখো দেখো। ধরো ধরো তুমি হচ্ছ মাঝখানে দাঁড়ায়, তুমি হচ্ছ মাঝখানে দাঁড়ায় আছো। সো তোমাকে ডান দিক থেকে একজন 100 নিউটন বলে টানতেছে। সো তোমার উপরে নিট ফোর্স শূন্য, বা মোট বল শূন্য করার জন্য কি করতে হবে? বাম দিকেও কাকে বলতে হবে যে ভাই কাউকে কেউ আমাকে টানে। সো ডান দিকে একজন 100তে টানতেছে, বামেও একজন 100তে টানতেছে। তো সমস্যা কি? তুমি কত ওভারঅল, ওভারঅল কত হয়ে গেল? ওভারঅল 0 নিউটন হয়ে গেল, রাইট? ওভারঅল 0 নিউটন, কারণ ডান দিকে যে পরিমাণে বল, ধরো আচ্ছা। সো ইন্টারাপ্টেড এগেইন হচ্ছে, আমি বুঝতেছি এটা হচ্ছে অ্যালার্ম দিয়ে রাখছিলাম, অ্যালার্ম স্নুজ হয়ে গেছে, এবং অ্যালার্মটা বারবার যখন আসতেছে প্রত্যেকবার ইন্টারাপ্টেড হয়ে যাচ্ছে। দাঁড়াও ওইটা একটা আমি একটু করে দিই, অ্যালার্মের বিষয়টা একটু সাইজ করি। আচ্ছা, ইন্টারাপ্টেড আমি নিজেই করছিলাম, অ্যালার্মটা ঠিক করলাম। এখন সমস্যার কথা না, কয়টা বাজে আমাদের? ঘড়ি ধরে ধরে আমাকে একটু এটা চেক করতে হবে বারবার। আচ্ছা, সমস্যা নাই, আমি নিজে দেখতে পারতেছি তো। ইন্টারাপ্টেড হলে আমি ঠিক করে দিব। তাহলে আপাতত দেখো, আমাদের ডান দিকে সেম পরিমাণে বল অ্যাপ্লাই করতে হবে। এখন ডান দিকে কি পরিমাণে, সরি, বাম দিকে কি পরিমাণে বল অ্যাপ্লাই করতে হবে? সো আমরা যদি মান দেখি, শুধু মান দেখি, তাহলে খেয়াল করো এফ এজি যেটা, এজি বলতে এজেন্ট। এজেন্টটা যে কেউ হইতে পারে, একটা যন্ত্র হইতে পারে, তুমি হইতে পারো, আমি হইতে পারি, যে কেউ এজেন্ট। মানে যাকে দিয়ে কাজ করতে হবে। খেয়াল করো এজেন্টটা কি করবে? এজেন্টটা বাম দিকে একটা ফোর্স প্রয়োগ করবে, কার বিপরীতে? কুলম্বিক ফোর্সের বিপরীতে। সো এজেন্ট কর্তৃক যে ফোর্সটা পাওয়া যাবে সেটা কার সমান হবে? এফ সি এর সমান হবে। এখানে খেয়াল করো আমি ভেক্টর চিহ্ন দেই নাই, আমি মান লিখছি, এখানে শুধু মান লিখছি। ঠিক আছে? এখানে শুধু মান লিখছি। ঠিক আছে? সো এফ সি দেখো, এফ সি এর ভ্যালুটা কত? 1/4πε0। কে লিখলাম না এবার, কেটা কেন লিখলাম না? কারণ হচ্ছে আমরা ধরে নিই এটা শূন্য মাধ্যমে। ঠিক আছে? 1/4πε0 বড় হাতের কিউ ইন্টু ছোট হাতের কিউ, ছোট হাতের কিউ দেখো না এটা, ডিভাইড বাই দূরত্ব। খেয়াল করো, ধরো এই দূরত্বটা হচ্ছে এক্স, দূরত্বটা হচ্ছে এক্স, এত হচ্ছে এক্স স্কয়ার। বুঝো কিন্তু? এটা হচ্ছে কুলম্বের সূত্র। দুইটা বলের মধ্যবর্তী, সরি দুইটা চার্জের মধ্যবর্তী বল। 1/4πε0 কিউ কিউ বাই এক্স স্কয়ার। এটা কোন বলটা গেল? এটা গেল হচ্ছে
এইটা এবং এটার মধ্যবর্তী কুলম্ব বল, এটা এবং এটার মধ্যবর্তী কুলম্ব বল, ঠিক আছে। সো এফ এজেন্টটা হচ্ছে এটা, বা এফ সিটা হচ্ছে এটা। এখন একটা জিনিস একটু বলতে হবে আমাকে, আরেকটা জিনিস একটু বলবা, সেটা হচ্ছে খেয়াল করো, যখন এ পজিশনে এসে ছিল তখন তার দূরত্ব ধরো হচ্ছে এক্স ইনিশিয়াল বা এক্স এ, এবং যখন তাকে আমরা বি পজিশনে আনবো তখন তার দূরত্ব হচ্ছে এক্স ফাইনাল বা এক্স বি। আই ফর ইনিশিয়াল মানে আদি অবস্থান, আর এক্স ফর এফ ফর ফাইনাল শেষ অবস্থান। খেয়াল করো এক্স এর ভ্যালু চেঞ্জ হয়েছে কি হয় নাই, এক্স এর ভ্যালু চেঞ্জ হয়েছে কি হয় নাই দেখো তো। এক্স এর ভ্যালু এখানে যেটা ছিল, এক্স এর ভ্যালু এখানে কম না, কম। আচ্ছা, এক্স এর ভ্যালু চেঞ্জ হয়েছে তার মানে, রাইট। আচ্ছা, সো তুমি যখন তাকে খেয়াল করো, এই যে এক্স দূরত্বটা এটা হচ্ছে এই পজিশনে থাকা অবস্থায়, সো এটা হচ্ছে এক্স দূরত্ব, কারণ দূরত্বটা তো লাগবে কুলম্বের সূত্রে। সো দূরত্ব এটা। এখন আহ বলো তো এক্স চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, তুমি যখন এ থেকে বি তে নিয়ে আসতেছো তখন দেখো এক্স এর পরিবর্তন হচ্ছে, এক্স এখানে যেটা ছিল এক্স আরেকটা এখানে, এক্স এখানে যেটা এখানে আরেকটা, রাইট। এক্স এর চেঞ্জ হচ্ছে। সো একটু কমন সেন্স দিয়ে এখন চিন্তা করো, কমন সেন্স দিয়ে এখন চিন্তা করো, আমাদের এই সূত্রটা আবার খেয়াল করো, এফ এজেন্ট, এফ এজেন্ট কত, 1/4 পাই এপসাইলন নট কিউ ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার, এই মানটা পাইছি, রাইট, এই মানটা পাইছি। দেখো এটাই। সো তুমি দেখো এক্স চেঞ্জ হচ্ছে, এই যে এক্স এটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তাহলে লিখে দিই এক্স চেঞ্জ হচ্ছে, রাইট। সুতরাং এক্স যদি চেঞ্জ হয় আলটিমেটলি খেয়াল করো এখানে যদি চেঞ্জ হয় এটাও চেঞ্জ হয়ে যাবে না, এক্স যদি চেঞ্জ হয় এটাও চেঞ্জ হয়ে যাবে, সুতরাং এফ এ জি ও চেঞ্জ হচ্ছে, খেয়াল করো, সহজ হিসাব। আর এটা চেঞ্জ হলে এটা চেঞ্জ হবে না, তুমি এটা ভ্যালু গুলো চেঞ্জ করো, বিভিন্ন ভ্যালু বসো, এখানে বিভিন্ন ভ্যালু পাওয়া যাবে। তাহলে এফ এ জি এটা কি, এটা এজেন্ট কর্তৃক যে পরিমাণে ফোর্স দেওয়া হচ্ছে। তাহলে আমাকে একটু বলতে হবে, তাহলে সুতরাং এফ এ জি সমবল নাকি অসমবল। আচ্ছা, আরেকটা প্রশ্নের অ্যান্সার দিবা, কাজ শক্তি ক্ষমতা পড়েছো, এই চ্যাপ্টার কি পড়া হয়েছে কাজ শক্তি ক্ষমতা? পড়লে হচ্ছে সুবিধা হবে, না পড়লে আমি একটা জিনিস আবার পড়াই নিতে হবে তারপরে করতে হবে। হুম, কিউ ইন্টু এন, আরে ভাই কিউ ইন্টু কিউ, কিউ ইন্টু কিউ। হ্যাঁ, কাজ শক্তি ক্ষমতা, দুইজন বলছো পড়েছো, একজন বলছে না, মানে কেউ কেউ বলেছে, আহ তার মানে কয়েকজন আছে। হ্যাঁ, অর্ধেকের মতো পড়ছে, অর্ধেকের মতো পড়ে নাই। কেন পড়ো নাই? যারা পড়ো নাই এসএসসি তে পড়ছে, এসএসসি তে ইস্যু না, আমি বলছি চ্যাপ্টার 5টা, ফার্স্ট পেপার চ্যাপ্টার 5টা পড়ছো কিনা কাজ শক্তি ক্ষমতা, না পড়লে খবর আছে। আচ্ছা, সো প্রথম প্রশ্নের অ্যান্সার সবাই ঠিক দিছো, অসমবল। কারণটা কি? কারণ এফএজি চেঞ্জ হচ্ছে, যদি ফোর্সটা চেঞ্জ না হতো তাহলে থাকতো সমবল, ফোর্সটা চেঞ্জ হচ্ছে বলে অসমবল। আচ্ছা, কাজ শক্তি ক্ষমতা অনেকেই পড়ো নাই, আচ্ছা সমস্যা নাই, আমি ঠিকঠাক করে দিচ্ছি, কোনো ইস্যু না। সো দেখো 9-10 একটা জিনিস কিন্তু পড়ছো, সেটা হচ্ছে কৃতকাজ, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু এক্স, এটা পড়ছো না? ফোর্সকে এক্স দ্বারা গুণ করলে, ফোর্সকে এক্স দ্বারা গুণ করলে কৃতকাজ পাওয়া যায়, যদিও এখানে হচ্ছে কস থেটা হাবিজাবি থাকে, কস থেটা নিয়ে আমরা চিন্তিত না। আমরা আপাতত যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে কোনো একটা ফোর্সকে যে কোনো একটা সরণ দ্বারা গুণ করলে কাজ পাওয়া যায়, কৃতকাজ পাওয়া যায়। তার মানে ফোর্স যদি জানা থাকে, সরণ যদি জানা থাকে, তাহলে কৃতকাজ পাবো, ঠিক আছে। এখন একটা আয়তক্ষেত্রের কথা চিন্তা করো, একটা আয়তক্ষেত্রের কথা আগে চিন্তা করো। ধরো একটা আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল ধরো যে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, দৈর্ঘ্য প্রস্থ। সো ক্ষেত্রফল কত, এ ইন্টু বি না? ক্ষেত্রফল কত, এ ইন্টু বি, সহজ হিসাব।
নাইনটিনের বাচ্চা, নাইনটিনের কি অনেক আগে, এটা ক্লাস 3-4 এ শেখানো হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ। আচ্ছা, সো আমি এবারে এমন একটা আয়তক্ষেত্রের কথা চিন্তা করব, এমন একটা আয়তক্ষেত্রের কথা চিন্তা করব যেটাতে এক্স অক্ষ বরাবর আছে ফোর্স, না না সরি, এক্স অক্ষ বরাবর আছে সরণ এক্স ধরো, আর ওয়াই অক্ষ বরাবর দেওয়া হচ্ছে ফোর্স। দিলাম, ইচ্ছা মতো দিলাম আর কি, এফ দিলাম, এক্স দিলাম, তাহলে খেয়াল করো এরিয়া কত, এরিয়া কত, এরিয়া কত, এফ ইন্টু এক্স, এ ইন্টু বি করো, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ দাও, এরিয়া। সো এরিয়া কি নির্দেশ করছে, ফোর্স ইন্টু এক্স নির্দেশ করলে কাকে নির্দেশ করা হয়, এই যে কৃত কাজ। এখানে কস থিটা নাই, কস থিটাকে আমরা কস 90 ধরতেছি আসলে 1 ধরার জন্য। কস থিটা কিছুই না, এখানে হচ্ছে জাস্ট আমরা দুইটা ডাইমেনশন, দুইটা মাত্রা গুণ দিচ্ছি আসলে, ফোর্সের মাত্রা এক্স এর মাত্রা আসলে, ঠিক আছে। এখানে কস থিটা নিয়ে কনফিউজড হয় না, কস থিটা দেখবা যে অনেক জায়গায় কাজে লাগে, সরাসরি অনেক জায়গায় কাজে লাগে না। তো আমরা ওগুলো দেখবো, কারণ ফোর্সটা এখানে ভেক্টর, তো সরণটাও ভেক্টর। সো এফ ডট এক্স থাকে আসলে, এখানে থাকে হচ্ছে ডট তো পড়ছো, এফ ডট এক্স থাকবে আলটিমেটলি। সো এই কস থিটা নিয়ে কনফিউজড হয় না। সো এরিয়া ইকুয়াল টু হচ্ছে কৃত কাজ বা ডাব্লিউ। ডাব্লিউ কিভাবে পাওয়া যাচ্ছে, এফ ইন্টু এক্স করলে পাওয়া যাচ্ছে, তার মানে আমাদের এফ নিতে হবে এই বরাবর, এক্স নিতে হবে এই বরাবর, যদি আমরা নিতে পারি তাহলে কৃত কাজ হবে ডাব্লিউ। আচ্ছা, আসো, এখন আসো, এখন আসো, উপরটা সরাই। দেখো, দেখো আমরা যদি একটা গ্রাফ আঁকায় ফেলি, এ বরাবর এফ, এই বরাবর হচ্ছে এক্স, তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো তো, এ বরাবর এফ, এ বরাবর এক্স, তাহলে এই যে গ্রাফ আর এই যে গ্রাফের এরিয়া, এই জিনিস তো পড়াইলাম। দেখো এ বরাবর এফ, এ বরাবর এক্স, এ বরাবর এফ, এ বরাবর এক্স, তো কি পেলাম, গ্রাফের এরিয়া দ্বারা কি নির্দেশ করে, কৃত কাজ নির্দেশ করছে। তার মানে এফ বনাম এক্স গ্রাফের দ্বারা কৃত কাজ নির্দেশ করছে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে তুমি খেয়াল করে দেখো, এক্স এর ভ্যালু তুমি যাই নাও না কেন, এক্স এর ভ্যালু, এক্স এর যে কোনো ভ্যালুর জন্য খেয়াল করো, এক্স এর যে কোনো ভ্যালুর জন্য এফ এর ভ্যালুটা কি কনস্ট্যান্ট, রাইট। এই গ্রাফে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য, এক্স যা ইচ্ছা তাই হোক না কেন, এফ এর ভ্যালু দেখো একটা নির্দিষ্ট ভ্যালুতেই আছে। তো এটা হচ্ছে সমবল, এফ এর ভ্যালু দেখো কনস্ট্যান্ট, তুমি গ্রাফ প্লট করতেছো তো এফ এর ভ্যালু দেখো কনস্ট্যান্ট, তো এটা কি সমবল। কিন্তু আমাদের প্রশ্ন কি, আমাদের প্রশ্ন হচ্ছে অসমবল, রাইট। এটা কিন্তু একটা অসমবল, তোমরা নিজেরাই বললা, কারণটা কি, কারণ ফোর্সটা চেঞ্জ হচ্ছে। সো আমাদের গ্রাফটা এরকম থাকবে না, আমাদের গ্রাফটা থাকবে হচ্ছে এরকম, বুঝো, কিন্তু আমাদের গ্রাফটা থাকবে হচ্ছে মোটামুটি এরকম, এরকম কিছু একটা পাওয়া যাবে, আরো ঢালু পাওয়া যাবে যদি আমরা এইভাবে আঁকালাম, এরকম। সো এখন কিভাবে কৃতকাজ বের করব, আমাদের কাছে তো আর আয়তক্ষেত্র নাই, আমাদের কাছে আয়তক্ষেত্র আছে, দেখো আয়তক্ষেত্র নাই, এখানে আয়তক্ষেত্র থাকলে না তুমি এফ ইন্টু এক্স গুণ দিলা, এটা কেন আয়তক্ষেত্র হলো, এটা আয়তক্ষেত্র না তো, এটা কি ক্ষেত্র কিছুই বলতে পারবা না, এটা বক্ররেখা তো উপরে একদম বাঁকা একটা রেখা। তো এখানে ক্ষেত্রফল কিভাবে বের করবা, হয়ে গেল সমস্যা। তো এটার সমাধান দিছিল হচ্ছে বিজ্ঞানী নিউটন। উনি বলছিল যে আমরা, থাকে না যে কুচি কুচি করে কাটা একটা ইস্যু থাকে না তোমার, হচ্ছে যারা ওই, এটা আমাদের মায়েরা বোনেরা খুব ভালো করতে পারে, সেটা হচ্ছে চপিং করে তারা, রান্না করার আগে চপিং করে, দা দিয়ে অথবা হচ্ছে কি দিয়ে, যে ছুরি দিয়ে চপিং করা, কুচ 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 করে কাটা। সো বিজ্ঞানী নিউটন কাজ করার সুবিধার্থে উনি যেটা করলেন যে স্লাইস করে ফেলো, কুচকুচ কুচকুচ করে কেটে ফেলো, কিরকম কাটা, এই দেখো এই অবস্থা, কুচকুচ 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 কেটে ফেললো, পুরা এরিয়াটাকে কুচকুচ কুচকুচ করে কেটে ফেললো। এখন কথা হচ্ছে কত কুচকুচ করে কাটবে, কতটুকু ছোট করে কাটবা, যত ছোট করে কাটা যায়, যত ছোট করে কাটা যায়, যত ছোট করে কাটবা তুমি তত বেশি স্মুথ হবে এবং তত বেশি ভালো পারফেক্ট রেজাল্ট বের হবে। রেজাল্ট বের করতেছি আমরা, আসলে কিছুই না, আগে এখানে এরিয়া বের করতাম না, এখানেও আমরা এরিয়াটাই বের করব, এখানে আমরা আসলে একই জিনিসই বের করব, এরিয়াটাই বের করব, খেয়াল করো, এরিয়াটাই লাগবে, এরিয়াটাই লাগবে, কিন্তু কথা হচ্ছে এটা তো একটা আয়তক্ষেত্র না, তো আয়তক্ষেত্র করার জন্য কি করতে হবে ওটা দেখাচ্ছি। তো উনি যেটা বললো যে দেখো,
যে এই যে ধরো যে এই পয়েন্ট আর এই পয়েন্ট ধরো পরপর দুইটা কুচকুচের মধ্যে, পরপর দুইটা কুচকুচের মধ্যবর্তী জায়গা যে পয়েন্টটা, বা এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এটাকে দেখো এখানে কিসের চেঞ্জ হচ্ছে, ডেল এক্স এর চেঞ্জ হচ্ছে না, মানে এক্স এর চেঞ্জ হচ্ছে, দেখো বামে ডানে এক্স এর চেঞ্জ হচ্ছে, বামে ডানে এক্স এর চেঞ্জ হচ্ছে। তো এখানে ডেল এক্স পাওয়া যাবে একটা, এটাকে এখানে ডেল এক্স পাওয়া যাবে একটা। উনি বললেন যে ডেল এক্স যদি খুবই ক্ষুদ্র হয়, মানে ডেল এক্স টেন্ডস টু জিরো, মানে ডেল এক্স জিরো না সরাসরি, কিন্তু জিরোর খুবই কাছাকাছি, ধরো 0.0001, 0.000, 5টা 01, 6টা 01, খেয়াল করো অনেক ছোট, তুমি সরাসরি জিরো বলতে পারতেছো না, কিন্তু খুবই ক্ষুদ্র, জিরোর খুবই কাছাকাছি যদি হয়, তাহলে খেয়াল করো তোমার যদি খুবই মানে কাছাকাছি স্লাইসিংটা হয়, খুবই কাছাকাছি স্লাইসিংটা হয়, খুবই কাছাকাছি, তখন তুমি বলতে পারো যে এতটুকু হচ্ছে একটা সরল রেখার মতো, এতটুকু হচ্ছে একটা সরল রেখার মতো। খেয়াল করো স্লাইসিংটা, খেয়াল করো অনেক ছোট যদি হয়, তাহলে কাছাকাছি গুলো, খুবই কাছাকাছি যারা, তারা কি হয়ে গেল, এক একটা সরল রেখার মতো হয়ে গেল, খুবই কাছাকাছি গুলো এক একটা সরল রেখার মতো হয়ে গেল। এখন এই যে সরল রেখার মতো হলো, তুমি এদেরকে জুম করো, ধরো যে এই অংশটাকে, খুবই ক্ষুদ্র অংশটাকে তুমি জুম করে নিয়ে আসতেছো খুবই কাছাকাছি, তাহলে খেয়াল করো কাছাকাছি অংশটা একদম এই যে একটু জাস্ট ডিফারেন্স আছে, কিন্তু ডেল এক্স যখন জিরো হবে, মানে টেন্স টু জিরো, খুবই কাছাকাছি থাকলে তারা সরল রেখার মতোই থাকবে। সো এখানে খেয়াল করো, এখানে আছে হচ্ছে এফ আছে এবং এখানে আছে হচ্ছে ডেল এক্স, রাইট? সো এইটুকুর ক্ষেত্রফল তুমি কতটুকু পাবা, এইটুকুর ক্ষেত্রফল পাবা হচ্ছে তুমি এফ ইন্টু ডেল এক্স, রাইট? এই যে ছোট্ট একটা কুচির অংশ, ছোট্ট একটা কুচির ক্ষেত্রফল পাবা হচ্ছে এটা। এখন আলটিমেটলি পুরা তোমার পুরা ক্ষেত্রফল লাগবে, তোমার কিন্তু আলটিমেটলি পুরা ক্ষেত্রফলটা লাগবে, পুরো ক্ষেত্রফলটা লাগবে। সো তুমি পুরো ক্ষেত্রফলটা পাওয়ার জন্য কি করবা, প্রত্যেকটা যে স্লাইস পাচ্ছ, ছোট্ট একটা স্লাইস, আরেকটা স্লাইস, আরেকটা স্লাইস, প্রত্যেকটা স্লাইস কি করবা, যোগ দিয়ে দিবা। ধরো যেটা একটা সবজি ছিল, তুমি কাইটা ফেলাইছো এরকম করে স্লাইস করছো, সো পুরা সবজি পাওয়ার জন্য কি করতে হবে, সবগুলো একসাথে আবার আইনা দাও, সবগুলা স্লাইস হয়ে গেল পুরো সবজি, ওই জিনিসটাই আসলে। তো এটা যেটা করা হলো সেটাকে বলা হয় যোগ করা, বা যোগের একটা ভালো নাম আছে, ইন্টিগ্রেশন করা, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন। চ্যাপ্টার 5 পড়ো নাই বলে আমার এতগুলো কথা বলতে হইলো। ইন্টিগ্রেশন, যোগ করে ফেললাম। সো ইন্টিগ্রেশন যে করছি আমরা, এটার তাহলে তোমার ই লাগবে, কি বলে, একটা আহ, সংকেত আছে যার মাধ্যমে বোঝা যায় যে ইন্টিগ্রেশন হচ্ছে। তো সংকেতটা আমি এ পাশে লিখি। সো এ পাশের খেয়াল করো, এফটা হচ্ছে অসমবল, এক্সটা তো সরণ। তো ধরো এইভাবে গেছে, সো আমাকে ধরো নির্দিষ্ট দুইটা এরিয়া বললো, যে সরণ আমি এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল পর্যন্ত গেছি, খেয়াল করো এক্স ইনিশিয়াল থেকে এফ ফাইনাল, এবং তার মধ্যে আমার এফ এর কার্ভটা হচ্ছে এরকম, যেহেতু সরল রেখা না অসমবল, সো এফটা এইভাবে পাওয়া যাবে। সো কৃত কাজ যেটা, কৃত কাজ, এফ ইন্টু ডেল এক্স করলে ছোট্ট স্লাইস পাওয়া যাচ্ছে, এবার কি করতে, সবগুলো স্লাইস যোগ করতে হবে। সো এটা লেখা হয় এইভাবে, এফ ডিএক্স। ইন্টিগ্রেশন পড়ছো না তোমরা, ইন্টিগ্রেশন কমেন্ট করো তো ইন্টিগ্রেশন পড়ছো কিনা। এফ ডিএক্স ইন্টিগ্রেশন শুরু করা হয় এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল পর্যন্ত। সো শোনো, ইন্টিগ্রেশন যদি নাও পড়ে থাকো, এখন এটা একটু খাতায় তুলে রাখো, পরে তুমি যে হচ্ছে এটা বুঝতে পারবা, এটার মজাটা পরে বেটার বুঝবা, যদি কেউ না পড়ে থাকে। আর পড়ে থাকলে তো হলে, পড়ে থাকলে তো হয়ে গেল, আর না পড়ে থাকলে একটু কয়েকদিন পর্যন্ত একটু সমস্যা হবে, কারণ ইন্টিগ্রেশন করা না থাকলে আসলে একটু হলেও মুশকিল হয়। এটা আমরা নিজেরাও বুঝছি, আমরা যখন এই যে পড়ছি। ওকে, পড়ছো, আচ্ছা ভালো কথা। তাহলে তো হয়েছে, তাহলে তো ইন্টিগ্রেশন দেখো এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল পর্যন্ত হয়ে তো গেছে। তো এখন আমাদের ইন্টিগ্রেট, এটাকে বলা হয় লিমিটেড ইন্টিগ্রেশন, রাইট? কারণ দুই পাশে লিমিট দেওয়া আছে, তুমি বাম পাশে কত দূর সেটাও জানো, ডান পাশে কত দূর সেটাও জানো, লিমিটটা জানা আছে, দুই পাশেই তুমি জানো কত দূর পর্যন্ত গেছে। সো কৃতকাজ যেটা, অসম বলের ক্ষেত্রে কৃতকাজ হচ্ছে এইটা, রাইট? তো এটা আমরা ইউজ করব। সো এগুলা একটু সরাই, এগুলা সরাই, আশা করি বুঝছো। আর যদি বুঝতে অসুবিধা থাকে, ইন্টিগ্রেশন আসলে না পড়ার কারণে হয়েছে, যারা বুঝতে একটু হলে অসুবিধা হয়েছে, এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আমাদের দেখতে হবে হচ্ছে আমাদের ফাইনালে যে ইকুয়েশনটা আসে সেটা মনে রাখতে হবে, কারণ সেটা দিয়েই তো ম্যাথ করতে হবে ফিজিক্সে, রাইট? সো আমরা কিন্তু ফাইনাল ইকুয়েশন দিকে যাচ্ছি। সো আপাতত খেয়াল করো, আপাতত
কৃতকাজের ঝামেলা থেকে আমরা সরি, কৃতকাজ হিসেবে আমরা এটা ইউজ করব। সো দেখো FAG ও চেঞ্জ হচ্ছে। সো FAG এর ভ্যালু কত? FAG এর ভ্যালু হচ্ছে এই হচ্ছে কৃতকাজ আমার এজেন্ট কর্তৃক প্রদত্ত বল। আচ্ছা এখন একটু দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা এখন আমরা যদি বলি এজেন্ট কর্তৃক কৃত কাজ, খেয়াল করো এজেন্ট কর্তৃক কৃত কাজ মানে এজেন্ট যে পরিমাণে কাজ করলো সেটা কতটুকু? WAG ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ FAG dx। ইন্টিগ্রেশন কেন হলো বারবার বলছি, এটা হচ্ছে অসম বল, যেহেতু চেঞ্জ হচ্ছে x এর ভ্যালু চেঞ্জ হওয়ার ফলে FAG ও চেঞ্জ হচ্ছে। কই থেকে কই নিছো তুমি? খেয়াল করো কই থেকে কই নিছো তুমি। নিছো হচ্ছে খেয়াল করো ইনিশিয়ালি এ পজিশনে ছিল, তারপর তুমি এক্স ফাইনালে নিছো, রাইট? সো এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনালে নিছো, ঠিক আছে? সো খেয়াল করো এটাকে ইন্টিগ্রেট করতে হবে, এখন কষ্ট করে হলেও ইন্টিগ্রেট করতে হবে। এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল 1/4 পাই এপসাইলন নট FAG এর ভ্যালুটা বসাই দিই, কিউ ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার ডিএক্স। সো খেয়াল করো এখানে কে কে কনস্ট্যান্ট, এখানে আলটিমেটলি কে কে কনস্ট্যান্ট, এখানে 1/4 পাই এপসাইলন নট এটা একটা কনস্ট্যান্ট, এখানে চেঞ্জ হচ্ছে না। এখানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, তার মানে তোমার খেয়াল করো এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, তার মানে কি তোমার শুধু এক্স হচ্ছে ভ্যারিয়েবল, বাদ বাকি সবাই হচ্ছে কনস্ট্যান্ট। সো 1/x² হচ্ছে ভ্যারিয়েবল। সো এটাকে যদি একটু বামে একটু ঠিকঠাক করে নেই, কিউ ইন্টু কিউ ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল 1/x² ডিএক্স। সো এটা একটু উপরে করি, হ্যাঁ এটা এখন উপরে করি। খেয়াল করে দেখো 1/x² এটা ইন্টিগ্রেশন কত হবে? 1/x² এটা ইন্টিগ্রেশন হবে হচ্ছে x⁻², তাহলে x⁻² প্লাস 1 ডিভাইড বাই -2 প্লাস এক্স ফাইনাল এক্স ইনিশিয়াল, রাইট? লিমিট বসালাম। এবার খেয়াল করো এটা আসবে হচ্ছে -1/x, -1/x আসে না? হ্যাঁ -1/x আসে। সো -1/xf প্লাস 1/x ইনিশিয়াল, রাইট? দেখো তো হিসাব বরাবর আছে কিনা। এখানে একটা লাইন আমি গ্যাপ দিচ্ছি, আমি একটু রাফ করি, হ্যাঁ আমি মিশাই দিচ্ছি লাইনটা, সমস্যা। -1/x চলে আসে xf x, তাহলে হ্যাঁ ঠিক আছে, আমার লাইন ঠিক আছে। সো দেখো তাহলে আপাতত খেয়াল করো এটা হচ্ছে কার দ্বারা কৃত কাজ? এজেন্ট দ্বারা কৃত কাজ, এজেন্ট দ্বারা কৃত কাজ, ঠিক আছে? সো এটাকে একটু সাবধানে আমি করে লিখবো, কি বলে সাজায় লিখবো। সো এই যে সাজাইটা লিখবো, এখন আমি যেটা লিখবো এটা বক্স করে দিব এবং এটা মনে রাখতেই হবে, তোমাদের মনে রাখতেই হবে। সো 1 বাই কিউ ইন্টু কিউ বাই 4 পাই এপসাইলন নট 1/x ইনিশিয়াল মাইনাস 1/x ফাইনাল, এটা হচ্ছে এজেন্ট কর্তৃক কৃত কাজ। এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনালে আন। সো এটা দিয়ে ম্যাথ হবে, বুঝছো? এটা দিয়ে সব ম্যাথ হবে আজকে আমাদের, সব ম্যাথ কিন্তু এটা দিয়ে যাবে। হ্যাঁ যারা ইন্টিগ্রেশন করে নাই তাদের অবস্থা খারাপ, এখন খারাপ হবে সমস্যা নাই, কিন্তু শোনো যারা ইন্টিগ্রেশন করো নাই তারা এতটুকু না বুঝলেও তোমার এটা তাহলে কি বলে একটু মুখস্থ রাখতে হবে। আলটিমেটলি যারা করছি আমরা ইন্টিগ্রেশন তাদের এটা মুখস্থ রাখতেই হবে, কারণ পরীক্ষার হলে বসে তুমি কিন্তু প্রতিপাদন করবা না, রাইট?
জাস্ট এটা দেখানোর জন্য বললাম কই থেকে আসলো, বোঝানোর জন্য দেখালাম, কিন্তু তোমার কিন্তু পরীক্ষার আলটিমেটলি এই জিনিসটাই মনে রাখতে হবে। সো তুমি এটা পছন্দ করো কি না করো এই সূত্রটাকে, এটা ম্যাটার করে না, এটা আসবে এবং তোমাকে এটা অ্যাপ্লাই করতে হবে। তোমার পছন্দ হইলেও অ্যাপ্লাই করতে হবে, পছন্দ না হইলেও অ্যাপ্লাই করতে হবে, কি করবে? সো এজেন্ট কর্তৃক কৃত কাজ হচ্ছে এটা। এবার আসো এবার আমরা যেহেতু এগুলা ম্যাটার করতেছে না, আমরা এগুলা একটু সরাইতে পারি টুকটাক করে। ঠিক আছে, এটা সরালাম, এটাও সরাই দিলাম। যারা তুলনায় পরে হচ্ছে এখানে এসে তুলে নিবা, হ্যাঁ, আমাদের বেশি লেট করা যাবে না। দেখো, কথাটা বুঝতে হবে। এখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এজেন্ট কর্তৃক কৃত কাজ হচ্ছে এটা। এখন যদি আমি বলি আহ তড়িৎ বলের বিরুদ্ধে কৃত কাজ। তড়িৎ বলের বিরুদ্ধে কৃত কাজ, কেন বললাম এই কথাটা দেখো তো। তড়িৎ বলের বিরুদ্ধে কৃত কাজ, এখানে যেটা বললাম এজেন্ট কর্তৃক কৃত কাজ, এজেন্ট দ্বারা, এজেন্ট যে বলটা দিয়েছে সেটা দ্বারা কৃত কাজ। এবার আমরা দেখবো তড়িৎ বল কোনটা, এই যে এফসি। এফসি, ঠিক আছে, তড়িৎ বলের বিরুদ্ধে। সো আমরা একটু লিখে দিই এফসি। আর এজেন্ট দ্বারা মানে এজেন্ট কর্তৃক বলতে এফ এজি দ্বারা কৃত কাজ। সো এফসি এর বিরুদ্ধে কৃত কাজ, খেয়াল করো এফসিটা কোন দিকে, এফসিটা ডান দিকে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখো এফসিটা কোন দিকে, এফসিটা ডান দিকে। এবং তোমার সরণটা আলটিমেটলি কোন দিকে দেখো তো, আদি অবস্থান এখানে, খেয়াল করো আদি অবস্থান এখানে, শেষ অবস্থান এখানে। তো সরণটা হচ্ছে বাম থেকে ডানে। সো এক্সটা হচ্ছে বাম দিকে, এটা খেয়াল করো, খেয়াল করো কথাটা বুঝছো কিনা দেখো। এজি এর চিন্তা বাদ দাও, এজি এর চিন্তা এখন বাদ, এখন এফসি নিয়ে চিন্তা করো। এফসি কোন দিকে, এফসি ডান দিকে, এক্সটা কোন দিকে, বাম দিকে, পরস্পর বিপরীতমুখী না? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স কস থেটা, এফসি এক্স কস 180। দেখো এফ এবং এক্স পরস্পর বিপরীতমুখী, এফটা ডান দিকে, এক্সটা বাম দিকে, সো হচ্ছে পরস্পর কোণ হচ্ছে 180 ডিগ্রি, রাইট? কজ 180 ভ্যালু হচ্ছে মাইনাস। কথা বুঝছো নাকি বলো, এই যারা আছো কথা বুঝছো নাকি বলো। এক্স এরও ডাইরেকশন আছে তো, এই যে বললাম তো এক্স এর ডাইরেকশন আছে না, এক্স তো বাম দিকে আর এক্স তো বিপরীত দিকে। হ্যাঁ, এত প্রমাণ মনে রাখা লাগবে না তো, এত প্রমাণ কারা মনে রাখে? যারা ছাগল, সত্যি কথা বলতে যারা গবেট তারা হচ্ছে প্রমাণ মনে রাখে, অন্তত ফিজিক্স। প্রমাণ কখন মনে রাখতে হয় বলো তো? যখন তুমি হয়তো একটা সূত্র তুমি আলটিমেটলি পারো, যেরকম আমি হয়তো আলটিমেটলি একটা জিনিস বেসিক থেকে জানি বলে তোমাদের সাথে প্রমাণ, তোমাদের সামনে প্রমাণ করতে আমার প্রবলেম হয় না, এবং ওটা আমি প্রমাণ করেই নিয়ে চলে আসি। কিন্তু তোমার কি মনে হয় আমার এটা মনে ছিল না? আমাকে যদি একটা হুট করে একটা ম্যাথ দেওয়া হয়, আমি কি প্রমাণ করে করবো নাকি এটা ধরে করবো সরাসরি? সরাসরি এটা ধরে করবো, রাইট? এটা আমি বলে দিছি, বক্স করে দিছি, এটা মনে রাখতে হবে। সো তুমি দেখো, খেয়াল করো, তুমি বোঝো ভালো কথা, তুমি ফিজিক্স অবশ্যই জানতে হবে, জেনেই করতে হবে। তুমি জানলা, সবকিছু জানলা, কিন্তু তুমি যখন অ্যাপ্লাই করবা, পাশের বাড়ির আন্টিটা দেখবে হচ্ছে তোমার রেজাল্ট, পাশের বাড়ির আন্টি বুঝবে না যে তুমি প্রমাণ পারো কিনা, পরীক্ষার খাতায় প্রমাণ আসবে না। মানুষজন জাজ করবে তোমাকে রেজাল্ট দিয়ে, মানুষজন তোমাকে প্রমাণ দিয়ে জাজ করবে না, এটা হচ্ছে সমস্যা আসলে। তো এই সমস্যার সমাধানটাই হচ্ছে প্রমাণটা। তুমি হচ্ছে যদি মনে না রাখতে চাও, মনে না রাখতে পারো, তোমার আলটিমেটলি এটা মনে রাখতে হবে। মানে তুমি যেখানে থাকো, সমাজের যেখানে থাকো, সেখানে ইটা জানতে হবে, মানে রুলস গুলা জেনে তোমাকে কাজ করতে হবে। এই প্রমাণগুলা কই কাজে লাগবে বলি, এই প্রমাণগুলা কাজে লাগবে হচ্ছে তুমি যখন ইন্টার পাস করে ইয়েতে পড়বা, অনার্সে পড়বা, তখন দেখবা যে পরীক্ষায় প্রমাণ আসে, তখনকার পরীক্ষায় প্রমাণ আসে, এবং তখনকার প্রমাণ না পেলে তোমার খবর আছে। ঠিক আছে, তখন যে ঠিক আছে তুমি প্রমাণ মনে রাখ, তখন বলবো আমি যে হ্যাঁ তোমাকে প্রমাণ মনে রাখতে হবে। কিন্তু এখন তো প্রমাণ আসবে না তোমার, এইচএসসি তে অ্যাডমিশনে কোথাও আসবে না। সো তোমাকে ব্রেনের উপর যখন তুমি চাপটা দিবা, তখন তুমি এমন চাপ দিবা না যেটা সময় কোনো সময় কাজে না লাগে, তুমি এমন চাপ দিবা যেটা কাজে লাগবে। কারণ ব্রেনটা তো যত কম চাপ মুক্ত রাখা যায় আর কি। ঠিক আছে, বইয়ে অনেক জিনিস আছে,
বইয়ে কিন্তু পুরোটাই জিনিসই আছে, তো তুমি কতটুকু চাপ দিবা ব্রেনকে, ততটুকুই চাপ দিবা যেটা তোমার মানুষজন জাজ করতে আসবে যতটুকুর উপর ততটুকু, রাইট? মানুষজন যতটুকুর উপর তোমাকে জাজ করতে আসবে না, অতটুকু তোমাকে চাপ দেওয়া মানে জাস্ট ব্যর্থ চাপ দেওয়া হবে। হ্যাঁ, তুমি এমন না বলতে পারো যে ভাইয়া আপনি তো বললেন যে অনার্সে যায় কাজে লাগবে, অ্যাডমিশন দেওয়া আগে ভর্তি হও, তারপরে তো অনার্সে চিন্তা করবা, তখন কাজে লাগানোর বিষয়টা তখন তুমি আবার পড়ে ফেলতে পারবা। ঠিক আছে, তখন বসে বসে কি তুমি ঘাস কাটবা? তখন তো পড়তেই হবে, তখন ওগুলা পড়বা আবার, তাই না? এমন তো না যে এখনই তোমাকে সব এগুলা মুখস্থ রাখতে হবে। তো তোমাকে ওইটা চিন্তা করতে হবে যে তোমার কখন কি কাজে লাগবে। তো খেয়াল করো, ডাব্লিউটা মাইনাস হচ্ছে কেন, কারণটা হচ্ছে 180 ডিগ্রি, এই যে কাজ শক্তি ক্ষমতার সেই জিনিসটা, কজ 180 হলে মাইনাস কাজ হয়। সো সো এটা হচ্ছে এজেন্ট কর্তৃককৃত কাজ, এজেন্টের বলটা ছিল বাম দিকে, এক্সটাও ছিল বাম দিকে, সমস্যা হয় না, কিন্তু যখন তড়িৎ বলের বিরুদ্ধে কৃত কাজ আমরা বের করব, তখন কিন্তু একটু সমস্যা আছে। তাহলে ডাব্লিউ সি বললাম, এটা নেগেটিভ আসবে। খেয়াল করো, আমরা যে ভ্যালুটা পাইছি না, আমরা যেটা পাইছি ওটা পুরোপুরি নেগেটিভ আসবে। আমরা যেটা পাইছি ওটার সাথে সাথে জাস্ট নেগেটিভ গুণ হবে, কারণ এফ এজি এবং এক্স এর ডাইরেকশন একই ছিল, কস জিরো ছিল। খেয়াল করো, যখন আমরা এফ এজি নিয়ে কথা বলছিলাম একটু আগে, তখন তখন দেখো এফ এজিটা যেদিকে, এক্সটা একই ডাইরেকশনে, সো কস জিরো মানে কিন্তু ওয়ান ছিল। কিন্তু এবার এফ সি আর এক্স বিপরীতমুখী, সো হচ্ছে মাইনাস চলে আসবে, কস 180 ডিগ্রি মাইনাস ওয়ান গুণ হবে। সো আলটিমেটলি এটার সাথে কত গুণ হবে? মাইনাস ওয়ান গুণ হয়ে যাবে এই রেজাল্টের সাথে। সো মাইনাস ওয়ান যদি গুণ হয়, ভিতরে দেখো মাইনাস গুণ করে দাও একটা, সো কিউ ইন্টু কিউ বাই 4 বাই এপসাইলন নট 1/xf মাইনাস 1/x নিস। সো এটা খেয়াল রাখো। এখন এই যে দুইটা বক্স করলাম না, এই দুইটা বক্স নিয়ে খেলা হবে। ঠিক আছে, সো এ পর্যন্ত আমরা যা যা করছি, যেসব বেসিক দেখাইছি, বলো ক্লিয়ার আছে কিনা? ক্লিয়ার না থাকলে কিন্তু হবে না, আমরা কিন্তু বিভবের ম্যাথই পারবো না। বিভবের যেগুলো 9-10 এর আসছিল ওগুলা খালি পারবা, নতুন ম্যাথ দিলে পারবা না। হ্যাঁ, সব ম্যাথে কিন্তু পারা লাগবে, সব রকমের ম্যাথে কিন্তু এইচএসসি তেও আসে। অ্যাডমিশনের কথা তো দূরে, আগে এইচএসসি ক্লিয়ার করে এইচএসসি তেই সবই আসে। সো বিভব খুব ভালো মতো করতে হবে। মাথার উপর দিয়ে গেলে ভাই, মাথার উপর দিয়ে গেলে হচ্ছেই করো, আহ মাথার উপর দিয়ে গেলে মাথা কাটতে ফেলো, সায়েন্স পড়া লাগবে না। হ্যাঁ, মানুষ ওটাই, মানুষ প্র্যাকটিক্যাল দেখে না, মানুষ হচ্ছে ফলাফল দেখে সবসময়। ঠিক আছে, মানুষজন তোমাকে ফলাফল দিয়ে জাজ করবে। মানুষজন, তুই সেই ফলাফলের পিছে তুমি কতটুকু খাটছো কি খাটো নাই, কত রাত তোমার হারাম হইছে, তুমি কতটুকু মানে তীব্র কষ্টের মধ্যে দিয়ে গেছো নাকি তীব্র সুখের মধ্যে দিয়ে গেছো, কিচ্ছু জাজ করবে না। মানুষজন ফাইনাল রেজাল্টটা দেখে সব সময়। ঠিক আছে, মানুষজন ফাইনাল রেজাল্টটা দেখে এবং ডে বাই ডে তোমাকে জাজ করবে, তোমার আগের দিনের অনুসারে তোমাকে জাজ করা হবে না, তোমাকে জাজ করবে বর্তমান পরিস্থিতির উপর অনুসারে। হ্যাঁ, তুমি একটা খারাপ কাজ করলা, মানুষের কাছে তুমি খারাপ হয়ে যাবা। আগে তুমি হাজার হাজার ভালো কাজ করছো, মানুষজন এটা পাত্তাই দিবে না। মানুষজন ইচ্ছা করে পাত্তা দিবে না, কারণ মানুষজনের সাথে এটা হয়, সবার সাথে এটা হয়, সমাজের সবার সাথে এটা হয় বলে মানুষজন অন্যের উপরও আগেরটা দেখে না, সবসময় প্রেজেন্টটা দেখে, এবং প্রেজেন্টটা দেখে মানুষকে জাজ করে। তুমি হাজার ভালো কাজ করবা, এখন কাজ করবা ভালো কথা, হাজার ভালো কাজ করলে খুব বেশি করে প্রশংসা করতে আসবে না, একটা খারাপ কাজ করবা সবাই সবাই নিন্দা করতে চলে আসবে। সমাজের রুল ইডিয়েট, বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে রুল ইডিয়েট, কিছু করার নাই। সো এইভাবে চলতে হবে তোমার। পরীক্ষার রেজাল্টেও কিন্তু ওই রকম, তুমি আগে হাজার ভালো রেজাল্ট করছো, তুমি সবই পারো, তুমি পুরা পুরা হচ্ছে ই পারো, বেসিক পারো, ম্যাটার করে না। মানুষজন দেখবে তোমার রেজাল্ট কিরকম, তুমি ম্যাথ পারো কিনা। ম্যাথ পারলেই রেজাল্ট ভালো আসবে, ম্যাথ না পারলে রেজাল্ট ভালো আসবে। ঠিক আছে, সো সবসময় চিন্তা করবা যে তোমাকে জাজ করা হবে যেখানে, ওই পয়েন্টে তুমি কেমন কাজ করছো। মানে তোমার আপাতত কাজ কর হচ্ছে ম্যাথ নিয়ে, তুমি ম্যাথ কেমন পারছো, ফিজিক্সে সবসময় চিন্তা করবা অ্যাডমিশনের পর্যন্ত যে ম্যাথ কেমন পারছো। বেসিক কেমন পারছো ওটা ম্যাটার না আসলে, ম্যাথ করতে করতে বেসিক অটোমেটিক হয়ে যাবে, কিন্তু তোমাকে ম্যাথ পারতে হবে। ম্যাথ করার জন্য যা যা ক্লিয়ার করা লাগে, যেসব বেসিক ক্লিয়ার করা লাগে ক্লিয়ার করবা, এটা হচ্ছে কথা। আলটিমেট টার্গেট হওয়া উচিত ম্যাথ। ঠিক আছে, সো দেখো, সো দেখো, এই তো তড়িৎ বলের বিরুদ্ধে কৃত কাজ। এবার আমরা কিছু তোমার এগুলা একটু সরাই, আমি আবার আঁকাই, হ্যাঁ আবার আঁকাবো, সমস্যা নেই। এবার বিভিন্ন রকম কেস আছে, কেস, কেস ওয়ান, কেস প্রথম কেসটা হচ্ছে
কিউ ইকুয়াল প্লাস 1 কুলম চার্জকে এক্স ইনিশিয়াল অসীম হতে প্লাস কিউ চার্জের নিকট এক্স ফাইনাল আর দূরত্বে নিয়ে আসতে তড়িৎ বলের বিরুদ্ধে কৃত কাজ। খেয়াল করো, কার বিরুদ্ধে? তড়িৎ বলের বিরুদ্ধে কৃত কাজ। তো আমাকে এটাতে যাইতে হবে। খেয়াল করো, তড়িৎ বলের বিরুদ্ধে বলেছে। সো খেয়াল করো কি বলেছে, তাহলে প্লাস কিউ এটা, এবং আমাকে আর দূরত্বে আনতে হবে, আর দূরত্বে প্লাস 1 কুলম আনতে হবে। কিউ দেখো প্লাস 1 কুলম, এবং সে কই ছিল? সে ছিল হচ্ছে ইনফিনিটিতে, ঠিক আছে? তাকে ইনফিনিটি থেকে আনা হচ্ছে, ইনফিনিটি থেকে প্লাস 1 কুলমকে প্লাস কিউ চার্জের কাছে আর দূরত্বে আনা হচ্ছে। তাহলে কৃত কাজ, তড়িৎ বলের বিরুদ্ধে কৃত কাজ ডাব্লিউ কিউ ইন্টু, দেখো আগে সূত্রটা বসাই, হ্যাঁ সূত্রটা আগে বসাই, 1/xf মাইনাস 1/x ইনিশিয়াল। এটারও লাস্টেরটা মনে রাখতে হবে, মানে যেগুলা বক্স করবো ওগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। কিউ ইন্টু কিউ, কিউ এর ভ্যালু কত? ছোট হাতের কিউ এর ভ্যালু দেখো হচ্ছে 1, ছোট হাতের কিউ এর ভ্যালু হচ্ছে 1। সো 4 পাই এপসাইলন নট 1/xf। xf ফাইনাল কোনটা? ফাইনাল হচ্ছে, দেখো আমি এখান থেকে তাকে এখানে আনছি, ফাইনাল হচ্ছে আমি তাকে কত দূরত্বে এনেছি? আর দূরত্বে এনেছি। খেয়াল করো, আদিতে সে ইনফিনিটিতে ছিল, ফাইনালে তাকে আর দূরত্ব আনা হয়েছে। সো এক্সেপটা হচ্ছে আর, আর আদিটা হচ্ছে ইনফিনিটি। তো সামথিং বাই ইনফিনিটি মানে কত? 0। তাহলে এটা হয়ে গেল 0। তাহলে আলটিমেটলি তোমার কাছে কি থাকে? তোমার কাছে থাকে হচ্ছে এটা কি একটু সাজায় লিখি, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর, এবং এটার একটা স্পেশাল নাম আছে, বিভব। খেয়াল করো, এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে চলতরিৎ চ্যাপ্টার, এটা আরো অনেক কাজে লাগবে। যেই পড়াক, আমি পড়াই বা অপার পড়াক বা যে কেউ পড়াক, দেখবা যে কথা বলবে একটা, সেটা হচ্ছে বিভব হয় হচ্ছে পয়েন্টে। আমি ধরলাম এটা হচ্ছে পি পয়েন্ট, অসীম থেকে আমি পি পয়েন্টে যদি আনি এবং সেটা যদি প্লাস কিউ চার্জ থেকে আর দূরত্ব থাকে, তাহলে পি পয়েন্টের বিভব হচ্ছে এটা। খেয়াল করো, বিভব, একটা কথা লিখি এখানে আরো, বিভব কোন চার্জ যেরকম কিউ এর হয় না। দেখো বিভবে ছোট হাতের কিউটা নাই, বিভবে আছে শুধুমাত্র বস চার্জটা, ঠিক আছে? ছোট হাতের কিউটা নেই, শুধু কোনো চার্জের হয় না, শুধু হয় হচ্ছে শুধু পয়েন্টের হয়। কথা বুঝো কিন্তু, বিভব ছোট হাতের কিউ এর উপর নির্ভরশীল না। দেখো ছোট হাতের কিউ নাই, কার হচ্ছে? কার উপর? পি এর উপরে, পয়েন্টের উপরে। ধরো আমি এই পয়েন্টের কথা চিন্তা করি, তাহলে এই পয়েন্টে নির্দিষ্ট একটা বিভব থাকবে, এই পয়েন্টে আরেকটা 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 বিভব থাকবে। তাহলে ভিন্ন ভিন্ন পয়েন্টে ভিন্ন ভিন্ন বিভব থাকবে। তো খেয়াল করো, এটা হচ্ছে বিভব, ঠিক আছে? এটা হচ্ছে বিভব। আচ্ছা, কেস 1 গেল, খেয়াল করো, হ্যাঁ কেস 1, এটা একটু সরাই, এজেন্টারটা আমাদের খুব একটা লাগবে না আসলে, আমাদের লাগবে হচ্ছে এটাই। কেস 2, কিউ ইকুয়াল টু প্লাস কিউ চার্জকে, তারপরে 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 কেস 1, এভাবে লিখলাম, হ্যাঁ। মানে কেস 1 পুরাটাই কেস 1, খেয়াল করো পুরাটাই কেস 1, পুরাটাই কেস 1। কিন্তু ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে প্লাস 1 এ না, এবার হচ্ছে প্লাস কিউ চার্জ, প্লাস কিউ চার্জ, ঠিক আছে? সো তড়িৎ বলের বিরুদ্ধে যে কৃত কাজ সেটা কতটুকু, সেটা হচ্ছে, খেয়াল করো এখানে, এখানে কি হয়েছিল দেখো, এখানে যে কিউটা ছিল, যেটা এখানে যে কিউটা ছিল, এটাকে আমরা 1 বসাই ফেলছিলাম, কারণ এখানে 1 কুলম চার্জ বলছিল। কিন্তু এবার 1 বসানো যাবে না, এবার আমরা বলে দিচ্ছি নির্দিষ্ট একটা চার্জ আছে প্লাস। সো 1 এর বদলে তুমি যদি এখানে প্লাস কিউ বসায় রাখো, তাহলে প্রত্যেকটা জায়গায় দেখো গুণাকারে প্লাস কিউ থাকবে। এটা তো 1 হয়ে গেছিল,
সো গুণাকারে প্লাস কিউ থাকবে। সো আলটিমেটলি তোমার অ্যান্সারে ডাব্লিউ কিউ আসবে। দেখো সো এত কিছু করা লাগবে না, তুমি যদি এটা জানো তাহলে অটোমেটিক এটা হবে। কি হলো, এখানে যেটা ছিল তার সাথে কিউ গুণ হলো। স্লো পড়াবো, আচ্ছা ঠিক আছে, আমি একটু হচ্ছে সামথিং বাই ইনফিনিটি জিরো হয় কেন, দেখো একজন জিজ্ঞেস করেছে সামথিং বাই ইনফিনিটি জিরো হয় কেন, দেখাই। ইনফিনিটি মানে কত, অনেক বড় মান, অনেক বড় মান। তুমি এবার অনেক বড় একটা মান দিয়ে ওয়ান বাই ইনফিনিটি করো, ইনফিনিটি মনে করো টু 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 ফাইভ 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 ইন্টু টেন টু দি পাওয়ার টেন, ধরো অনেক বড় মান। দেখো ওয়ান বাই অনেক বড় মান, এটা কত, 4.5 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস 28, এটার মানেটা বুঝছো? এটা মানে হচ্ছে এই যে দশমিক আছে, এই দশমিকের আগে 28টা শূন্য আছে, 0.28টা শূন্য, তারপরে 4499999, এটা বুঝো কিন্তু। দশমিকের আগে, দশমিকের পরে, জিরোর পরে, দশমিকের পরে 28টা, -28, তো 28টা শূন্য আছে। 0.000000 28টা শূন্য, তারপরে এই ডাটাগুলো আছে। সো আমি তো এখানে জাস্ট অসীম দ্বারাও ভাগ করে একটা নির্দিষ্ট একটা মান বের করতে, বড় অসীম মানে বৃহৎ বড় মান, হিউজ। সো তুমি এমনিই দেখো, তুমি বড় বড় মান নিলে এমনিই তোমার হচ্ছে কি হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, একদমই জিরোই হয়ে যাচ্ছে। তো তুমি যত আরো বেশি বড় মান নিবা, সামথিং বাই ইনফিনিটি করলে একদম ইনফিনিটি নিয়ে গেলে, ইনফিনিটি তো বসানো সম্ভব, ইনফিনিটি মানে কত, ইনফিনিটি মানে তো ইনফিনিটি, কেউ জানেও না যে ইনফিনিটি মানে কত। সো এত বড় মান দ্বারা ভাগ করবা যে ওটা জিরো হয়েছে, এই জন্য সামথিং বাই ইনফিনিটি হচ্ছে জিরো। আচ্ছা, সো দেখো ডাব্লিউ ইকুয়াল টু কত আসলো, এটা আসলো। খেয়াল করো দুইটা আলাদা জিনিস, একটা হচ্ছে বিভব, এই পয়েন্টের বিভব, আর আরেকটা হচ্ছে চার্জকে আনতে কৃত কাজ, ডাব্লিউ। ঠিক আছে, আরেকটা হচ্ছে ডাব্লিউ। আমাদের দুইটা কেসই লাগবে আপাতত তোমাদের সিলেবাস অনুসারে, সো কেস যেহেতু আসছে সরাই দিই। সো তোমার আলটিমেটলি খেয়াল করো, এই যে যেটা আসলো এটার নাম তো বিভব, আর এটার নাম হচ্ছে বিভব শক্তি, দুটা আলাদা জিনিস। বিভব হয় পয়েন্টের, এখানে কোনো ছোট চার্জ নাই, কিউ চার্জ নাই। বিভব শক্তি হয় নির্দিষ্ট পয়েন্টে নির্দিষ্ট চার্জের। মনে রাখো, দেখো এখানে কিউ আছে, ছোট হাতের কিউ আছে, সো ছোট হাতের কিউ এর উপর নির্ভরশীল, এজন্য নির্দিষ্ট চার্জের হয়, ঠিক আছে। এবং পয়েন্টের কথা তো বললাম, পয়েন্ট বলতে যে আর দূরত্ব আছে না, দূরত্ব অনুসারে পয়েন্টটা ফিক্স হবে। তুমি দূরত্ব বাড়াও, পয়েন্ট ওই পাশে চলে যাবে, দূরত্ব কমাও, পয়েন্ট এই পাশে চলে আসবে। নির্দিষ্ট পয়েন্টে বিভব পাবা বা এটা, এবং নির্দিষ্ট পয়েন্টে বিভব শক্তি পাবা এটা। সো এখানে খেয়াল করো, এটাকে এই যে এতটুকু যে জিনিসটা, এতটুকু যে জিনিস, এটাকে কি লেখা যায়, ভি লেখা যায়, দেখো ভি। তাহলে আমি লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। ঠিক আছে, ওকে। সো খেয়াল করো, আমাদের আলটিমেটলি তাহলে আপাতত দুইটা জিনিস মনে রাখতে হচ্ছে, আমি হচ্ছে সাম আপ করি, দুইটা জিনিস মনে রাখতে হচ্ছে, ঠিক আছে। এগুলা সরালাম, মনে রাখো জিনিস মনে রাখার, মনে রাখা, আমাদের ম্যাথ শুরু করবো এখন। ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। দুইটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্লাস কিউ চার্জের আশেপাশে আর দূরত্বে, এই পয়েন্টে, এই পয়েন্টে বিভব, খেয়াল করো এই পয়েন্টে বিভব,
ইকুয়াল টু হচ্ছে 1/4πε0 কিউ ভাগ আর, যেটা এটা আসছিল। আর এই পয়েন্টে যদি কিউ চার্জ থাকে তাহলে কৃত কাজ কার বিরুদ্ধে কৃত কাজ? এটা ছিল হচ্ছে তড়িৎ বলের বিরুদ্ধে কৃত কাজ, সেটা ইকুয়াল টু হচ্ছে বা বিভব শক্তি ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু কিউ বাই আর। ঠিক আছে, এই দুটা বক্স অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। ম্যাথ শুরু করে দিচ্ছি, ম্যাথ করতে করতে মাথা আরো খুলবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো শুরু। অসীম দূরত্ব থেকে 11 মাইক্রোকুলম চার্জকে বৈদ্যুতিক ক্ষেত্রের, তোমরা প্রথম দিনে 900 জনের উপরে ছিলা, তখন ওই 900 জনের মতোই ম্যাথ করাচ্ছিলাম। তোমরা যদি ধীরে ধীরে কমাও তাহলে তো সমস্যা। ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, অ্যাটেন্ডেন্স কমালে তো কি বলে, ম্যাথ সিলেকশন তো সমস্যা। আনতে 5 মিলিজুল কাজ সম্পাদন করতে হয়। ওই বিন্দুর বিভব কত নির্ণয় কর। সো দেখো, এই যে এখান থেকে যেটা পাচ্ছিলাম, ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ, ছোট হাতের কিউ। কৃত কাজ ইকুয়াল টু হচ্ছে যে চার্জকে নিয়ে তুমি টানা হেঁচড়া করবা, ছোট হাতের কিউ। সবসময় ছোট হাতের টানিকে টানা হেঁচড়া করবা, এবং বস চার্জ ক্রিয়েট করবে হচ্ছে, বড় হাতের কিউটা ক্রিয়েট করবে হচ্ছে ভি ভোল্টেজ। সো বিভব ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। সো ভি এর ভ্যালু হচ্ছে ডাব্লিউ বাই কিউ। সো ডাব্লিউ এর ভ্যালু কত? 5 মিলিজুল। সো 5 ইন্টু 10⁻³ জুল ডিভাইড বাই কিউ এর ভ্যালু কত? 11 মাইক্রোকুলম। হয়ে গেছে। মাইক্রো কত? 10⁻⁶, এবং মিলি কত? 10⁻³ 454.54 ভোল্ট। বলো, এই ম্যাথে কারো কোনো সমস্যা আছে কিনা? জাস্ট কিছুক্ষণ আগে যে সূত্রগুলো পেলাম সেগুলো অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, আচ্ছা, এবার একটা কথা লিখি। ধরো আমার কাছে বেশ কিছু প্লাস চার্জ আছে, ধরলাম এখানে Q1, Q2, Q3, Q4, Q5, এবং একটা পয়েন্ট হচ্ছে P এখানে ধরো। সো আমি যদি এই পয়েন্টের দূরত্ব যদি ধরি R1, আচ্ছা P পয়েন্টটাকে এখানে ধরি, হ্যাঁ এখানে ধরো, এটার দূরত্ব ধরি R2, এটার দূরত্ব ধরি R3, এটার দূরত্ব ধরি R4, এটার দূরত্ব হলো R5। খেয়াল করো, এরকম করে করে আমি n সংখ্যক ধরতে পারি, n সংখ্যক কিউ ধরতে পারি, ধরলাম ইচ্ছা করে আর n। সো খেয়াল করো, বিভব যেটা, বিভব is one type of কৃত কাজ, রাইট? কৃত কাজ। সো কৃত কাজটা পজিটিভ, মানে তোমার খেয়াল করো, কৃত কাজটা, কাজ ক্ষমতা শক্তি যেহেতু পড়ছো, কাজ স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? কাজ হচ্ছে স্কেলার রাশি। তাহলে তুমি আর যখন একাধিক কৃত কাজ থাকবে, একাধিক কৃত কাজ থাকবে, তখন তোমার কি করা লাগবে? যোগ করে দেওয়া লাগবে। যেহেতু স্কেলার রাশি কি করে, তোমার সব যোগ করে দেয়, কোনো শুধু মান আছে, কোনো ডাইরেকশন নিয়ে চিন্তা করতে হয় না, রাইট? স্কেলার রাশি যোগ করলেই হয়, ডাইরেকশন নিয়ে চিন্তা করতে হবে না। বিভবের বিভবের কোনো ডাইরেকশন নাই, জাস্ট তুমি মান যেটা পাবে প্রত্যেকটা যোগ করবা।
সো খেয়াল করো পি বিন্দুতে তুমি Q1 এর জন্য V1 পাবা। সো এটা একটু সরাই, তুমি কিউ বিন্দুতে পি বিন্দুতে Q1 এর জন্য V1 পাবা, Q2 এর জন্য V2 পাবা, Q3 এর জন্য V3 পাবা, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভোল্টেজ পাবা। কারণ দেখো এখানে বস চার্জ হচ্ছে এখন এটা, এখানে বস চার্জ হচ্ছে এটা, এর কারণে এখানে তুমি ভিন্ন ভিন্ন ভোল্টেজ পাচ্ছ, রাইট? এই পয়েন্ট পি পয়েন্ট ভিন্ন ভিন্ন ভোল্টেজ পাচ্ছ। সো সবগুলা যোগ হবে টোটাল ভোল্টেজ। সো কত হচ্ছে, তুমি 1/4 পাই এপসাইলন নট দেখো কমন নিতে পারো, উপরে কিউ বস চার্জ ডিভাইড বাই দূরত্ব, বস চার্জ ডিভাইড বাই দূরত্ব কিউ বাই আর, এরকম করে করে প্রত্যেকটা দেখো এরকম। সো এই যে যে জিনিসটা লিখলাম এটা কমন সেন্স দিয়ে লিখলাম না, একেবারে সব যোগ করলাম। এটাকে বলা হয় বিভবের উপরিপাতন নীতি। উপরিপাতন মানে হচ্ছে যোগ হওয়া, আর কিছুই না, একটার পর একটা যোগ হওয়া, একটার পর একটা যোগ হওয়া। যেরকম এই 7 লেয়ারের চা শুনছো না, সিলেটে পাওয়া যায়, অনেকে শুনছো, আমি দেখি না এখন, সিলেটে যায়। 7 লেয়ারের টি পাওয়া যায় শুনেছি। সো এখানে উপরিপাতন হয় মানে হচ্ছে, ধরো যে এখানে একটা কালারফুল লেয়ার, তার উপরে আরেকটা কালারফুল লেয়ার, তার উপরে আরেকটা কালারফুল লেয়ার, এরকম করতে করতে 7 লেয়ার পর্যন্ত উপরিপাতন হয় বা পরস্পর যুক্ত হয়ে যায়। সো এই জিনিসটাই, তোমার প্রত্যেকটা ভোল্টেজ যোগ হয়ে যাবে 7 লেয়ার। অনন্ত দেবনাথ, বিভব কি? এই তোমার পড়াবো না, তুমি সরো। এতক্ষণে জিজ্ঞেস করছে বিভব কি, এতক্ষণ ক্লাস না করে এসে জিজ্ঞেস করছে বিভব কি, পাগল। হ্যাঁ রেইনবো টি, রেইনবো টি শুনছি, আমি কখনোই সিলেট যাইনি তো, সো জানি না, দেখিও না, আমি চোখের সামনে দেখি নাই, ছবি দেখি, চোখের সামনে দেখি। আচ্ছা, সো এই হচ্ছে বিভবের উপর বেতন নীতি। এখন এটা নিয়ে একটু ম্যাথ করি। বায়ু মাধ্যমে 1.5 into 10 to the power minus 9 coulomb minus 2 into 10 to the power minus 9 coulomb 3 into 10 to the power minus 9 coulomb এবং minus 2 into 10 to the power minus 9 coulomb চার্জগুলো বিভিন্ন বিন্দুতে অবস্থান করছে। চার্জগুলো হতে যথাক্রমে চার্জগুলো হতে যথাক্রমে 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। আলটিমেটলি দেখো এখানে কি হচ্ছে, চারটা চার্জ আছে, রাইট? তো আমি চারটা চার্জ একটু মনে মনে এভাবে আঁকাই। Q1 প্লাস, Q2 হচ্ছে মাইনাস, Q3 হচ্ছে প্লাস, Q4 হচ্ছে মাইনাস। এই চার্জগুলো হতে ভিন্ন ভিন্ন দূরত্বে একটা পয়েন্ট আছে আসলে, এই দূরত্ব হচ্ছে R1, R2, R3, R4, ভিন্ন ভিন্ন দূরত্বে পয়েন্ট আছে, একটা নির্দিষ্ট পয়েন্ট, এই পয়েন্টে বিভব বের করতে হবে। সো ভিপি, পি পয়েন্টে বিভব ইকুয়াল টু আলটিমেটলি চারটার কি হবে, যোগফল হবে, রাইট? উপরিপাতন নীতি কেবলই পড়লাম। সো
1/4πε0 কমন ধরে ফেলো, Q1/R1, এবার খালি যোগ করে দিতে হবে। রাইট? সো 9 × 10⁹, 1/4πε0 এর ভ্যালু Q1, 1.5 × 10⁻⁻৯। R1 দূরত্ব কত দেখো, Q1 এর দূরত্ব কত, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, 0.05 মিটারে আনতে হবে প্লাস। Q2 খেয়াল করো, Q2 টা মাইনাস আসছে, Q2 টা মাইনাস, সবসময় খেয়াল রাখবা বিভবের অঙ্ক করার সময় মাইনাসকে মাইনাসই রাখতে হবে, ঠিক আছে? মাইনাসকে মাইনাসে রাখতে হবে, জোর করে মাইনাসকে প্লাস করা যাবে না, জোর করে মাইনাসের প্লাস করা যাবে না, ঠিক আছে? জোর করে মাইনাসকে প্লাস করা যাবে না, ঠিক আছে? জোর করে মাইনাসকে প্লাস করা যাবে না, ঠিক আছে? সো -2 × 10⁻, এটা একটু লাল কালি দিয়ে রেখে দিলাম আর কি, এই জন্য। হ্যাঁ, অনেকে ভুল করে কিন্তু এই জায়গায়, একটু সাবধান। হুট করে অনেকে মাইনাসকে প্লাস করে ফেলে, লিখে ফেলে আর কি, কনফিউশন ক্রিয়েট করে ফেলে। 0.1, তারপরে হচ্ছে থার্ডটাও হচ্ছে প্লাস 3 ন্যানোকুলম, 3 × 10⁻⁹, আর দূরত্ব কত, 15 সেন্টিমিটার, সো 0.15 প্লাস চতুর্থটা কত, চতুর্থটা হচ্ছে এটাও মাইনাস, সো এটা মাইনাস লিখতে হবে, -2 × 10⁻⁹ ডিভাইড বাই 0.2। সো এখানে খেয়াল করো 10⁹ আছে এবং 10⁻⁹ আছে। আসলে তোমরা খেয়াল রাখবে সবসময়, অনেক জায়গায় ন্যানোকুলম বা -9 ইউজ করা হয় আসলে কাটাকাটিটা দেওয়ার জন্য। 10⁹ প্রত্যেকটার সাথে দেখো 10⁻⁹ এর সাথে কাটাকাটি যাবে। সো ক্যালকুলেটর তোলার সময় এই 10⁹ না তুললেও হবে, এটা মাইনাস গুলাও না তুললেও হবে, ঠিক আছে? আলটিমেটলি তোমার থাকে বাম পাশে শুধু 9 ইন্টু ব্র্যাকেট দিয়ে দিব 1.5/0.05 প্লাস, প্লাস না, এবার কিন্তু মাইনাস হবে, হ্যাঁ, মাইনাস, এই যে মাইনাসটা আসবে, মাইনাস উপরে থাকবে 2, নিচে থাকবে হচ্ছে 0.1, তারপরে 3, নিচে থাকবে হচ্ছে 0.15, তারপর হচ্ছে -2, নিচে থাকবে হচ্ছে 0.2, হয়ে গেছে 180 ভোল্ট। এটা আসার কথা, সবার চেক করো তো, 180 ভোল্ট। তাহলে ওই পয়েন্টে বিভবটা বের হয়ে গেল 180 ভোল্ট। ঠিক আছে, এবার আসো আমরা একটা বর্গের ম্যাথ করি, ঠিক আছে? বর্গের ম্যাথ করা লাগবে, একটা বর্গ। সো ধরো এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 0.2 মিটার বলা। সো তিনটা কোণায় দেওয়া আছে হচ্ছে তোমার এরকম, তিনটি কোণায় যথাক্রমে 4 × 10⁻⁹ কুলম, তারপরে হচ্ছে -4 × 10⁻⁹ কুলম, +4 × 10⁻⁹ কুলম। তিনটা কোণায় তিনটা চার্জ বলা আছে, ঠিক আছে? অপর কোণায়, সো আমরা ABCD দিয়ে রাখি, A B C D। প্রশ্ন হচ্ছে ডি বিন্দুতে বিভব কত? সো ডি বিন্দুতে যখন আমরা বিভব বের করব, কার কার কারণে বিভব হবে? হবে হচ্ছে এ পয়েন্টের কারণে, বি পয়েন্টের কারণে, সি পয়েন্টের কারণে। সো ডি পয়েন্টে বিভবটা বের করতে হবে। সো এ পয়েন্টের কারণে খেয়াল করো, এ পয়েন্টের কারণে দূরত্ব কত? এই বাহু দৈর্ঘ্যের সমান 0.2। সি পয়েন্টের কারণে দৈর্ঘ্য কত? এটাও বাহু দৈর্ঘ্যের সমান 0.2। কিন্তু
বি পয়েন্টের কারণে দৈর্ঘ্য কত বা দূরত্ব কত? এটা কিন্তু বাহুর দৈর্ঘ্য না, এটা হচ্ছে কর্ণ। এবার এবার হচ্ছে কর্ণ। এটা কিভাবে বের করব? পিথাগোরাস উপপাদ্য ইউজ করে। এটা পয়েন্ট, এটা পয়েন্ট টু হলে এটা হচ্ছে √0.2 স্কয়ার প্লাস 0.2 স্কয়ার। বুঝো কিন্তু পিথাগোরাস ইউজ করলাম কারণ এটাও পয়েন্ট টু, এটাও পয়েন্ট টু। সো এত মিটার। সো খেয়াল করো, একবারে লিখবো, হ্যাঁ। সো টোটাল বিভব হচ্ছে এ এর কারণে, বি এর কারণে, সি এর কারণে, তিনটা চার্জের কারণে তিনটা বিভব। সো 1/4πε0 কিউ এ বাই আর এ প্লাস কিউ বি বাই আর বি প্লাস কিউ সি বাই আর সি। শেষ। 9 × 10⁹9, 4 ন্যানোকুলম। আর এ 0.2 মিটার, কিউবি, এখানে খেয়াল করো মাইনাস আছে, মাইনাসই দিতে হবে, মাইনাসই দিতে হবে, কিছু করার নাই। দূরত্ব কত? √0.2 স্কয়ার প্লাস 0.2 স্কয়ার, এই যে দূরত্বটা। বি প্লাস সি, সিটাও প্লাস, দূরত্ব হচ্ছে 0.2। সো আলটিমেটলি যত আসে সেটা অ্যান্সার। এখানে কত আসবে? এখানে আসার কথা হচ্ছে 232.724। ঠিক আছে, একটু চেক করে নিও তো অ্যান্সারটা। আমি হচ্ছে বইয়ের অ্যান্সারটা দেখলাম। সো এটা আসার কথা, একটু চেক করে নিও, এটা আসবে। ঠিক আছে, এটা সোজা প্রশ্ন, এটা নিয়ে চিন্তার কিছু নাই, এটা প্যারা নেওয়ার কিছু নেই। আচ্ছা, এরপরে এরপরে আমরা হচ্ছে যা শিখছে ওখান থেকে একটু একটা জিনিস একটু বের করবো আবার। ঠিক আছে, যা যা শিখছি একটু বের করতে হবে। এটা সরালাম, হ্যাঁ। 232.7, হ্যাঁ। √2 এ দিয়ে সরাসরি বের করা যাবে, সমস্যা নেই। √2 এ, এ হচ্ছে 0.2, বসাই দিবা, ওটা দিয়ে সরাসরি বের করা যাবে। একই তো জিনিস, তাই না? এখানে কত হয়? এখানে এখানে তুমি যদি এ ধরো তাহলে আসলে কত? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা মানে কি √2 ইন্টু এ স্কোয়ার বা √2a, রাইট? তুমি যেটা বলছো আর কি। করা যাবে তো, সমস্যা কি? বর্গের বাহুর দৈর্ঘ্য √2, বর্গের কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, এবার দেখো, এবার আমরা একটু আগে হচ্ছে ওই হাবিজাবি কাবি পড়তেছিলাম, তার মধ্যে যে এইটা আবার একটু আবার লিখবো, কারণ হচ্ছে এতক্ষণে তোমরা একটু ম্যাচিউর হয়ে গেছে, এখানে একটা জিনিস দিলে এখনই বুঝবা। এটা +1 কুলম যদি ধরো, তাহলে এটাকে আনার সময়, এই বিভিন্ন পয়েন্টে আনার সময়, বিভিন্ন পয়েন্টে, এই পয়েন্টে যখন ছিল তখন যে ফোর্সটা, সেটাকে আমরা ই বলতে পারি না। কেন বলতে পারি? কারণ হচ্ছে এফ কিউ ইন্টু ই, আর এখানে ই এর ভ্যালু কত? কিউ এর ভ্যালু কত? 1। সো 1 ইন্টু ই বা হচ্ছে ই, রাইট? মানে 1 কুলম চার্জের জন্য যে বলটা পাওয়া যায় সেটাকে আমরা তড়িৎ প্রাবল্য বলি। সো আলটিমেটলি তোমার হচ্ছে এরকম। এখন যে কৃত কাজটা পাওয়া যায় হচ্ছে তড়িৎ বলের বিরুদ্ধে যে কৃত কাজ, বলের বিরুদ্ধে, খেয়াল করো, কিউ ইকুয়াল টু +1 কুলম চার্জের আনতে কৃত কাজ যেটা, সেটাকে কি বলছিলাম? সেটাকে বলছিলাম হচ্ছে বিভব, রাইট? সো খেয়াল করো, এটা হচ্ছে বিভব। তো বিভব যেটা ছিল, সো কৃত কাজ যেটা, এটাকে বিভব একটু পরে বলি। ডাব্লিউ ইকুয়াল টু, আমরা এটা জানি, এফ ডিএক্স, এটা জানতাম, রাইট? এটা আজকে পড়াইছি তোমাদের, এটা জানি, এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল। আচ্ছা, এখানে তোমার খেয়াল করো, যেহেতু 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 কিউ ইকুয়াল টু +1 কুলম, এটা দেখছি, এবং ভি ইকুয়াল টু ডাব্লিউ, এক্ষেত্রে কৃত কাজ মানে কি ছিল? ওই যে ভি ছিল, বিভব ছিল। আবার খেয়াল করো, আবার খেয়াল করো, এফটা যেদিকে, এক্সটা তার বিপরীতে ছিল, এফটা যেদিকে, কুলম্বিক যে ফোর্স তার বিপরীতে কৃত কাজটাই তো বিভব এখানে, রাইট? সো বিপরীতে ছিল। আবার এফ না মানে ইটা, রাইট? এফ এর বদলে কত? ই বসালাম। সো তুমি আলটিমেটলি এখান থেকে লিখতে পারো, খেয়াল করো, ডাব্লিউ কে ভি লিখবা, ডাব্লিউ কে ভি লিখলা ইকুয়াল টু
ইন্টিগ্রেশন এফ কে কি লিখবা ই লিখবা, ডিএক্স লিখবা, ভালো কথা। এক্স ইনিশিয়াল দিবা, এক্স ফাইনাল দিবা, তাও ভালো কথা, কিন্তু এখানে একটা ভুল আছে। ভুলটা হচ্ছে ই এবং এক্স পরস্পর বিপরীতমুখী ছিল, সো এখানে এজন্য একটা মাইনাস বসবে। ঠিক আছে, সো আমি লিখি, দাঁড়াও আবার লিখবো, এটা সমস্যা নাই, এইটা লাগবে শর্টকাটে, বিভিন্ন জায়গায় কাজে লাগবে, বিভিন্ন শর্টকাট হিসাবে কাজে লাগবে। সো লিখে ফেলি, ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ মাইনাস ই ডিএক্স, এখানে ইনিশিয়াল থেকে ফাইনাল। সো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পড়ছো না, পরস্পর বিপরীতমুখী পড়ছো তো, এই যে এরকম জিনিস পড়ছো তো, যে y যদি dx হয়, ইন্টিগ্রেশন অফ dx হয়, ধরো যে f of x dx, f of x dx হয়, তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি, ddx of y equal to f of x, নাকি ভুল করলাম মনে হচ্ছে? মানে ইন্টিগ্রেশন যেটা করা হয় ডিফারেন্সিয়েশন করলে তার বিপরীতে পাওয়া যায় না, ঠিক লিখছি, ডি রেট y হচ্ছে fx, মানে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন হচ্ছে পরস্পরের বিপরীত, তো এরকম করে লেখা চাই হচ্ছে e equal to minus e equal to dv by dx, কিছুই না আসলে, dx টা বামে চলে গেছে, বামে চলে গেলে ভাগ হয়ে যাবে, এইভাবে মনে রাখতে পারো, আসলে আলটিমেটলি এভাবে মনে রাখা ঠিক না, এটা চেন রুল ইউজ করছে তবুও। সো e equal to minus dv by dx, কল্পনাও করতে পারবে না এটা কতটা গুরুত্বপূর্ণ, অনেক এমসিকিউ পাবে এটা, e equal to minus dv by dx। ঠিক আছে, তো দেখো আগে যে জিনিসটা পড়ছি ওইটাই জাস্ট অ্যাপ্লাই করছে আর e equal to minus dv by dx। ঠিক আছে, শেষ করো ভাই। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করতেছি আজকে, সমস্যা নেই। হ্যাঁ, তোমাদের তো পড়াশোনা করতে ভালো লাগে না, সমস্যা কি? পানির মতো সহজ কখনো বলতে হয় না, পানি হচ্ছে দুনিয়ার সবচেয়ে, কি বলে, সব জায়গায় মিশে যায়, পানির মতো কুটিল জিনিস নাই, অ্যালকোহলের মতো সহজ বলতে হয়, অ্যালকোহল সোজা জিনিস, পানি অনেক কঠিন জিনিস। পানি, পানি এমন জিনিস সবার সাথে মিশে যাবে, কিন্তু মাঝখান দিয়ে তোমার ক্ষতি করবে না উপকার করবে কিছু বুঝবা না। তুমি যদি আগুন হও, পানি তোমাকে নিভাই দিবে, আগুনের জন্য ক্ষতিকর। পানির এরকম, মানে পানি সবকিছুতেই কাজ করতে পারে, ভালোও করতে পারে খারাপও করতে পারে, পানি অনেক খারাপ জিনিস, মানে পানি সহজ না, পানির মতো সহজ বলে না, পানি সোজা জিনিস না। পানির টেম্পারেচার ভিন্ন ভিন্ন হলে ভিন্ন রূপে মানে বহুরূপী, পানি হচ্ছে, পানি হচ্ছে বহুরূপী। অ্যালকোহল অতটা এই জিনিস না, অ্যালকোহল স্পেসিফিক, এবং অ্যালকোহলের রাসায়নিক গঠন আসলে সোজা সরল, পানির রাসায়নিক গঠন কঠিন, এই জন্য পানির মতো সোজা বলতে হয় না, সোজা বলতে হয়, অ্যালকোহলের মতো সোজা বলতে হয়। হ্যাঁ ঠিক আছে, এবার অ্যালকোহলের মতো সহজ। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট দিনে দেখো, আমি একটু বলি তোমাদের কি কি করতে হবে, তোমরা 9-10 বিভবের ম্যাথ গুলা করবা, 9-10 বিভবের ম্যাথ পারছো না, করছো না, ওগুলা করবা। সো নেক্সট দিনে হচ্ছে আমরা এই যে এই বিভবের যে সূত্রগুলো এবং ওই যে বক্সগুলো, কৃতকাজের বক্সগুলো, ওগুলাও কাজে লাগায় কিছু ম্যাথ করবো। তারপর হচ্ছে নেক্সট টপিকে যাবো, ঠিক আছে, ধারকত্বের দিকে যাবো। সো ঠিক আছে, ধারকত্ব অনেক ইম্পর্টেন্ট, সো নেক্সট দিনে আমরা প্রথমে বিভব, তারপরে কিছুটা টাইম পড়বো ধারকত্ব। ওকে, নেক্সট দিন দেখা হবে।